আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের লেকচার 3। ওকে, আমাদের হচ্ছে ফিজিক্স রিকভারি ব্যাচের হচ্ছে 3 নম্বর লেকচার আমাদের এমসিকিউর উপর। ওকে, এটা হচ্ছে এমসিকিউর উপর বেস করে লেকচারটা হবে। ইতিমধ্যে আমরা 1 নম্বর লেকচার অ্যান্ড 2 নম্বর লেকচার নেওয়া হয়ে গেছে, আমাদের ইউটিউবে প্লেলিস্ট করা আছে। যারা এখনো দেখো নাই তারা এখান থেকে দেখে নিও, ঠিক আছে? ওকে, চলো বেশি কথা না বলে ক্লাসটা স্টার্ট করি। এখানে আমরা হচ্ছে টাইপ 3 পর্যন্ত করছিলাম আমরা গত ক্লাস পর্যন্ত, ঠিক আছে? আমরা এখন টাইপ 4 করব। টাইপ 4-এ হচ্ছে আমাদের রেখেছি দূরত্ব এবং সরণ রিলেটেড যত এমসিকিউ আসছে বিগত বছরগুলোতে, সেগুলোও এখানে আমি দিয়ে দিয়েছি। এবং কোন কোন টপিক থেকে আসছে সেইগুলো আমি বিস্তারিত আলোচনা করছি। এবং বইয়ের কোন জায়গা থেকে আলোচনা করছি সেটাও দিয়ে দিয়েছি, যে রেফারেন্স পাঠ্য বই 38 থেকে 39 পৃষ্ঠা। এইটাই তুমি এই ইনফরমেশনগুলো পেয়ে যাবা। ওকে, দূরত্ব আর সরণ এই দুইটা নিয়ে আমাদের আগে আলোচনা করতে হবে, ঠিক আছে? দূরত্ব আর সরণ কি? পারিপার্শ্বিকের সাপেক্ষে। ওকে, পারিপার্শ্বিক মানে কি? পারিপার্শ্বিক মানে চারপাশের যে অবস্থা, ঠিক আছে? পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন, কিসের পরিবর্তন বলো তো? অবস্থানের পরিবর্তন কে আমরা দূরত্ব বলতে পারি, ঠিক আছে? চলো একটু দেখিনি। এখানে সাপোজ একটা তোমার বাসা হচ্ছে এখানে, ঠিক আছে? তোমার বাসা হচ্ছে এখানে, এখান থেকে এত দূরে তোমার হচ্ছে স্কুল। ওকে, তোমাদের স্কুল, এইটা তোমাদের স্কুল। ওকে, এইবার মধ্যবর্তী তোমার হচ্ছে পথ কত? সাপোজ হচ্ছে 5 কিলোমিটার, সাপোজ। ওকে, এখন তোমার এইটা হচ্ছে আদি অবস্থা, যেখান থেকে যাত্রা শুরু করছিলে, আর যাত্রা যেখানে শেষ হয়েছে স্কুলে গিয়ে, সেটা হচ্ছে তোমাদের শেষ অবস্থা। ওকে, কথা ক্লিয়ার? শেষ অবস্থা। তাহলে বিষয়টা হচ্ছে এখানে দেখো যে তুমি সংজ্ঞাটা দেখো যে দূরত্ব কাকে বলে? পারিপার্শ্বিকের সাপেক্ষে তোমার কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন। দেখো, প্রথম তুমি ছিলে আদি অবস্থানে, এখন তুমি শেষ অবস্থানে আছো, তাহলে তোমার অবস্থান পরিবর্তন হচ্ছে না? তাহলে এই অবস্থান পরিবর্তন করতে যে মাঝখানে যে দূরত্বটা, মানে যে পথটা তুমি অতিক্রম করলা, সেইটাই হচ্ছে আমাদের দূরত্ব হিসেবে বিবেচিত হবে। তাহলে এইটাকে আমরা বলবো দূরত্ব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের দূরত্ব। কথা ক্লিয়ার? এখন কেন বলতেছি এইগুলা বা কেন বুঝাচ্ছি একটুখানি পরে বুঝতে পারবা, যখন আমি সরণটা বুঝাবো। দেখো, আমাদের দূরত্ব কনসেপ্ট ক্লিয়ার হলো। এইবার তাহলে এবার সরণটা কি জিনিস? নির্দিষ্ট দিকে অবশ্যই আমার দিকটা উল্লেখ থাকতে হবে, কারণ সরণ একটা ভেক্টর রাশি, সেটা বিষয় আলাদা। বাট আমার সরণ হইতে গেলে অবশ্যই দিক লাগবে, ঠিক আছে? সাপোজ তাহলে তোমার একই একই উদাহরণ দিই, এইটা হচ্ছে তোমার বাসা, এইটা হচ্ছে তোমার বাসা, বাসা থেকে ওই দূরে তোমার হচ্ছে স্কুল। ওকে, এইটা তোমার হচ্ছে স্কুল। ওকে, এটা হচ্ছে তোমার স্কুল। এইবার এখানে তুমি হচ্ছে আদি অবস্থানে ছিলে, আর এখানে তুমি শেষ অবস্থানে আছো। ওকে, শেষ অবস্থানে তুমি এখানে আছো। ওকে, সমস্যা নেই। এখন এর মধ্যবর্তী দূরত্ব সাপোজ ধরো হচ্ছে 5 কিলোমিটার, মানে দূরত্ব বলতে পথ, ঠিক আছে? তোমার বাসা থেকে স্কুলে যাইতে যে হচ্ছে পথ লাগে, সেটা পথের হচ্ছে পথ থেকে যদি মেপে দেখো তাহলে 5 কিলোমিটার সাপোজ। ওকে, এখন তোমার বললাম যে তোমার এই বাসা থেকে এই যে স্কুলটা, এইটা হচ্ছে কোন দিকে জানো? পূর্ব দিকে। সাপোজ তোমাকে পূর্ব দিক, এই যে দিকটা উল্লেখ করে দিলাম, এই যে দিকটা উল্লেখ করে দিলাম, এই জন্যই এইটার নাম হয়ে যাবে, এই 5 কিলোমিটার এইটা হয়ে যাবে সরণ। ওকে, সরণ। যখনই তোমার দিক উল্লেখ থাকবে তখন সেটা হয়ে যাবে সরণ, আর যখন দিক উল্লেখ থাকবে না তখন হয়ে যাবে দূরত্ব। যেমন আমরা আগে এই যে এইটাই দেখো যে সুন্দর করে, এখানেও 5 কিলোমিটার, এই যে এখানেও কিন্তু 5 কিলোমিটার, এখানেও কিন্তু 5 কিলোমিটার, বাট এখানে পূর্ব দিকে বলেছে আর এখানে কোনো দিক বলছিল না, এই জন্য আমরা এইটাকে দূরত্ব বলতেছি আর এইটাকে আমরা সরণ বলতেছি। কথা ক্লিয়ার? তাহলে আমরা একটা জিনিস কনসেপ্ট ক্লিয়ার হলাম, যে সরণ হইতে গেলে, সরণ হইতে গেলে কি লাগবে বলো তো? অবশ্যই দিক লাগবে, অবশ্যই দিকটা মাস্ট বি লাগবেই। আর তোমার যদি দূরত্ব হতে যায়, দূরত্ব হইতে গেলে কিন্তু তোমার দিকটা লাগবে না। কথা ক্লিয়ার? এই দুইটা জিনিস মাথায় রাখো, তাহলেই হচ্ছে। ওকে, আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট স্লাইডে চলে যাই। ওকে, আমি যেগুলো তোমাকে করাচ্ছি এইগুলো করলে এনাফ, এর বাইরে থেকে কিছুই বোর্ড পরীক্ষাতে আসবে না, তোমাদের SSC 25 না কিছুই আসবে না, দেখে নিও, মিলাই নিও। সরণের মান হলো, সরণের মান হলো আদি ও শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রেখার দূরত্ব। ওই যে আমরা এখান থেকে, এইটা হচ্ছে আমাদের বাসা ছিল, আর এইটা দূরে ছিল আমাদের স্কুল, তাই না? এটা আমাদের স্কুল ছিল। এখন কি বলছিলাম আমরা বলতো? এইটা হচ্ছে আমাদের আদি অবস্থা, আর এইটা হচ্ছে আমাদের শেষ অবস্থা, তাই তো?
তাহলে এই যে আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত যে পথটা, এইটাই হচ্ছে তোমার দূরত্ব। এই যে 5 কিলোমিটার দিয়ে তোমার গত মানে এইটা দেখালাম এক্সাম্পলটা, সেটা। ওকে ওকে, এবার দেখো যে একটি বস্তু আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথ সম্পূর্ণ ঘুরে একবার ঘুরে আসলে তার অতিক্রান্ত দূরত্ব হবে 2πr। কিভাবে হবে এটা দেখাবো, অবশ্যই দেখাবো, বলে দিলে তো হবে না, কিন্তু স্মরণ হবে 0, এইটাও আমরা দেখাবো। চলো দেখে নিই, ঠিক আছে, যে এটা কিভাবে হচ্ছে। ওকে, আমরা এখানে একটা বৃত্ত এঁকে নিই, ঠিক আছে। চলো এখানে একটা বৃত্ত আঁকি বড় করে, তাহলে তোমাদেরকে বুঝতে সুবিধা হবে। চলো বৃত্ত আমরা হচ্ছে ইগুলো দিয়ে দিই, এলিমেন্টগুলো। ওকে, এবার দেখো যে একটি বস্তু, ওকে, একটি বস্তু যার ব্যাসার্ধ, আর, ওকে, তাহলে এখানে ব্যাসার্ধ এই পথটুকু, এই যে কেন্দ্র থেকে তোমার পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা কি বলি বলো তো, ব্যাসার্ধ বলি। এই যে সেই ব্যাসার্ধ, ওকে, গেল। ওকে, ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথ সম্পূর্ণ একবার। ওকে, এখন স্টার্টিং পয়েন্ট ছিল সাপোজ এই জায়গা থেকে, স্টার্ট করছে। ওকে, স্টার্ট করছে এই জায়গা থেকে, এই পথ সম্পূর্ণ এইভাবে ঘুরে 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 ঘুরে, দেখো এই সম্পূর্ণ পথ ঘুরে আবার তোমার এখানে চলে আসছে। তাহলে এখানেও না এন্ড, যেখানে স্টার্ট হয়েছে সেখানে এন্ড। ওকে, তাহলে স্মরণ কত হবে বলো তো, দূরত্ব কিন্তু 2πr হবে। এই ক্ষেত্রে দূরত্ব কত বলো তো, দূরত্বটা হবে 2πr। কারণটা কি? কারণটা হচ্ছে দেখো, স্টার্ট থেকে এন্ড হয়েছে, এইটা যে পথ ধরে ঘুরলো, এই যে বৃত্তটা ঘুরলো, এইটা না বৃত্তের পরিধি, আমরা না এইটাকে বৃত্তের পরিধি বলি, এটা নাকি পরিধি বলি। এখন পরিধির সূত্র কি বলতো, 2πr, বৃত্তের পরিধি নির্ণয় সূত্র 2πr। তাহলে আমাদের যতটুকু পথ আমরা ঘোরাঘুরি করি ওইটাই তো হচ্ছে আমাদের দূরত্ব, এই জন্য আমরা বৃত্তের পরিধিটাকেই আমাদের দূরত্ব ধরে নিয়েছি এই ক্ষেত্রে। ওকে, এইবার স্মরণ কেন শূন্য হলো, এখানে স্মরণটাকে কেন আমরা শূন্য বলতেছি এই জায়গায়, কেন কেন দেখো, আমাদের স্টার্ট হয়েছিল যে পয়েন্ট থেকে, আমাদের স্টার্ট হয়েছিল যে বিন্দু থেকে, আমাদের এন্ডিং হয়েছে সেই বিন্দুতে, একদম সেম বিন্দু। কথা ক্লিয়ার? এই দেখো এখানে একটা জিনিস দেখো, যে আমাদের স্টার্ট হয়েছিল এই জায়গায় থেকে, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই তাহলে আমাদের সুবিধা হবে বোঝার জন্য। ধরো দেখো, স্টার্ট হয়েছিল এই জায়গা থেকে এবং শেষও হয়েছে প্রায় ওই জায়গায়। তাহলে যেখান থেকে স্টার্ট হয়েছিল আমাদের যাত্রা, আবার সেখানে এসে যদি আমরা মানে দাঁড়াই পড়ি বা আমাদের যাত্রা শেষ হয়, তাহলে আমরা বুঝে নিব যে আমাদের স্মরণ S=0 হবে। ঠিক আছে, কারণ কি আমি জাগার গুটি জায়গায় নিয়ে চলে আসছি, তাহলে আমাদের কোনো স্মরণই হয়নি এখানে। ওকে, কিন্তু অবশ্যই কিন্তু দূরত্ব থাকবে। দূরত্বটা কি, ওই যে পরিধির সমান। কথা ক্লিয়ার? সবাই বুঝতে পারছে আশা করি। চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই, বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবো, আমি আবার বুঝাই দিব। এইবার আমরা টাইপ 5-এ চলে আসি। ওকে, টাইপ 5টা হচ্ছে দ্রুতি ও বেগ। ওকে, দ্রুতি ও বেগ সংক্রান্ত। এইটা আছে তোমাদের হচ্ছে 39 পৃষ্ঠা থেকে তোমার 41 পৃষ্ঠা পর্যন্ত, এই তোমাদের পাঠ্য বইতে আছে। ওকে, ওখান থেকে দেখে নিও যদি দেখতে মন চায়। এই 39 পৃষ্ঠা থেকে আমি একটা কথা বলে দিই, যে 39 পৃষ্ঠা থেকে শুরু করে এই 41 পৃষ্ঠার মধ্যে যতগুলো গুরুত্বপূর্ণ লাইন আছে সেইগুলো আমি এখানে দেখাইছি। সুতরাং তোমার বই না পড়লেও চলবে যদি তুমি আমার এইগুলো পড়ে যাও। ঠিক আছে? ওকে, দেখো, সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে, তথা দূরত্বের পরিবর্তনকে আমরা দ্রুতি বলি। এখন অনেকেই মনে করে একটা জিনিস, যে দেখো এই জিনিসটা সবার মধ্যে থাকে যে দ্রুতি, ঠিক আছে, এই দ্রুতি ইকুয়াল টু বেগ, মানে দুইটাই হচ্ছে সমান মনে করে। হ্যাঁ, দুইটাই প্রায় বেগ রিলেটেড, মানে একই জিনিস প্রায়। বাট তুমি যদি হচ্ছে বিশ্লেষণ করতে চাও তাহলে দুইটা কিন্তু একই জিনিস না, আমাদেরকে ওইটাই দেখতে হবে। ঠিক আছে, আমাদের কনসেপ্ট একেবারে টপ নচ লেভেলে ক্লিয়ার রাখতে হবে, তাছাড়া কিছু না। এখানে একটু দেখো যে আমরা এটুকু মুছে দিই, দাঁড়া ওয়েট। এখানে একটা বিষয় দেখো, যে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে, সেটাকে আমরা বলতেছি দ্রুতি। ওকে, আর তোমার হচ্ছে বেগটা কি, বেগটা হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন করে, এই যে দিক, এই দিকটা রয়েছে দিক। তাহলে আমি এখানেও বলতে পারি দেখো আমার দ্রুতি, ওকে,
এই দ্রুতিতে আমার কিন্তু দিক লাগবে না, দিক আমার লাগবে না, বাট আমার বেগে কি লাগবে বলো তো? বেগে কিন্তু অবশ্যই আমার কি লাগবে? অবশ্যই দিকটা প্রয়োজন। ঠিক আছে, তাহলে কোথায় কি লাগতেছে এইটা খেয়াল করবেন। সংজ্ঞা কিন্তু সেম টু সেম, সেম টু সেম, বাট শুধু এই যে নির্দিষ্ট দিক বলেছে, এই নির্দিষ্ট দিক হইলে সেটা হবে বেগ। আর যদি আমাকে বলে যে দ্রুতির কথা, তাহলে কিন্তু আমরা দিক উল্লেখ করব না। এই হচ্ছে তফাৎ। আশা করি বুঝতে পারছো। চলো নিচের দিকে চলো, আরো কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, তাহলে দ্রুতি পড়লাম প্রথম। এখন দ্রুতির ক্ষেত্রে আমাদের সূত্র কি? দ্রুতির ক্ষেত্রে সূত্র হচ্ছে আমাদের এইটা, আমি একটু দেখাই দিই, ওয়েট। দ্রুতির ক্ষেত্রে আমাদের টোটাল সূত্র হচ্ছে এইটা। ওকে, দ্রুতির ক্ষেত্রে আমাদের টোটাল সূত্র হচ্ছে এইটা, এইটাই বসবে। এখন একটা জিনিস খেয়াল করো, স্পিড। ওকে, দ্রুতি মানে কি? স্পিড। স্পিড ইকুয়াল টু টোটাল ডিস্ট্যান্স। টোটাল ডিস্ট্যান্স বলো কি? এখানে তুমি ভি দ্বারাই প্রকাশ করো, সমস্যা নেই। টোটাল ডিস্ট্যান্স মানে কি? টোটাল ডিস্ট্যান্স মানে হচ্ছে দূরত্ব। ওকে, টোটাল ডিস্ট্যান্স মানে হচ্ছে দূরত্ব। দূরত্ব ডিভাইডেড বাই টোটাল টাইম মানে সময়। তুমি দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে কি পাবা বলো তো? দ্রুতি পাবা। ঠিক আছে, কথা ক্লিয়ার? তুমি দূরত্বকে যদি সময় দ্বারা ভাগ করো তাহলে দ্রুতি পাবা। এখন কথা হচ্ছে, এই দূরত্ব যদি কিলোমিটার এককে থাকে, তাহলে অবশ্যই তোমার সময়কে কিসে নিতে হবে জানো? সময়কে নিতে হবে আওয়ারে, এইচ আর তে, আওয়ারে। এইবার যদি তোমার এখানে কিলোমিটার, যদি দূরত্বটা কিলোমিটার না থাকে, তাহলে কি করবা? চলো ওইটা দেখে নিই, যে দূরত্ব যদি আমার কিলোমিটার না থাকে, ওকে, দূরত্বটা যদি আমার কিলোমিটার না থাকে, আমি এইটাও দেখার চেষ্টা করব, কারণ আমাদের দুই ধরনের জিনিস আসবে। দূরত্ব যদি আমার কিলোমিটার না থাকে, যদি মিটারে থাকে, তাহলে এখানে কিন্তু আমার মিনিট আনতে হবে। ওকে, মিনিট। তাহলে সময়টা আমরা মিনিটে বসাবো, আর এখানে উপরে মিটারে বসাবো, তাহলেই হবে। ঠিক আছে, এবার দেখো, মানে তুমি দুইটাই এখানে দিয়ে দিয়েছে। এই দেখো, কিলোমিটার, কিলোমিটারে যখন বসাবো তখন আমরা হচ্ছে সময়টাকে বসাবো আওয়ারে, আর যখন আমরা মিটারে বসাবো তখন আমরা সময়টাকে বসাবো মিনিটে। এইটা হচ্ছে তফাৎ। এবারে যদি আমরা দুইটা উদাহরণ দেখি, তাহলে আমাদেরকে একেবারে কনসেপ্ট ক্লিয়ার ক্রিস্টাল হয়ে যাবে। ওকে, দাও আমি একটু মুছে দিই, তাহলে আমাদেরকে সুবিধা হবে এখানে লিখতে। Wait. এবার দেখো, যে উদাহরণ এক বলেছে, যদি একটি গাড়ি 2 ঘন্টায়, ওকে, তাহলে টি সমান সমান কত বলো তো? 2 আওয়ার। ওকে, 2 আওয়ার। আর হচ্ছে 100 কিলোমিটার অতিক্রম করে, মানে পথ পথ অতিক্রম করতেছে 100 কিলোমিটার। ওকে, মানে এইটা হচ্ছে সেই দূরত্ব। ওকে, সেই দূরত্ব, দূরত্ব কত বলো তো? 100 কিলোমিটার। তাহলে অবশ্যই কিলোমিটারে আছে, আর এখানে আওয়ারে আছে, আমাদের চেঞ্জ করা লাগবে না। আর যদি না হতো তখন আমরা চেঞ্জ করে নিতাম। তাহলে আমাদের যদি হচ্ছে গড় হচ্ছে তোমার দ্রুতি বের করতে পারলে, বা ব্রেক শুধু দ্রুতি বের করতে পারলে, তাহলে সূত্র কি? টোটাল ডিস্ট্যান্স ডিভাইডেড বাই টোটাল টাইম। তো টোটাল ডিস্ট্যান্স কত বলো তো? এই যে 100 কিলোমিটার, তাহলে 100 ডিভাইডেড বাই তোমার হচ্ছে টোটাল টাইম কত বলো তো? 2। তাহলে তুমি হচ্ছে 2 দিয়ে যদি হচ্ছে এখানে কেটে দাও, কালিটা পরিবর্তন করে নিই। তুমি যদি এটা দিয়ে এটা কাটো, তাহলে কত আসে বলো তো? এখানে 50 আসে, তাই না? 50, সরি, 50 এমএস ইনভার্স 1। কারণ কি? বেগের একক হচ্ছে এমএস ইনভার্স 1, বা দ্রুতির একক কিন্তু সেম। বেগের একক আর দ্রুতির একক কিন্তু সেম। ওকে, এইবার তুমি এখানে খেয়াল করো, যে উদাহরণ 2টা খেয়াল করো। এই উদাহরণ 1 শেষ আমাদের। একজন মানুষ যদি 30 মিনিটে, এখানে কিন্তু মিনিট বলেছে, তাহলে এই সময় কত বলেছে বলো তো? 30 মিনিট। ওকে, 30 মিনিট বলেছে এখানে। এখন তোমার দূরত্বটা তাহলে কিসে নিতে হবে বলো তো? দূরত্বটা যাতেই থাকুক না কেন, সেটাও কিন্তু আমার মিটারেই থাকবে। ওকে, মিটারে নিতে হবে। তাহলে এই যে কিলোমিটারে আছে, কিলোমিটার, 3 কিলোমিটার। এখন আমরা কি জানি যে কিলোমিটার থাকলে আমার ওই সময় যাবে আওয়ারে। তাহলে আমি যদি, যখন এখানে তুমি হচ্ছে ভি বের করবা, ভি ইকুয়াল টু উপরে হচ্ছে টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স কত? এখানে 3 কিলোমিটার। 3 বসাইলে, বাট তুমি কিন্তু এখানে 30 মিনিট বসাতে পারবা না। এই নিচে কিন্তু 30 মিনিটে বসালে ভুল হবে। তখন তোমাকে কি করতে হবে? 30 মিনিট রে, এই যে 30 মিনিট, তাই না? এই 30 মিনিটটাকে তোমার ঘন্টায় পরিণত করতে হবে, ঘন্টায়। তাহলে 30 মিনিট সমান সমান আধা ঘন্টা না? মানে 1/2 হচ্ছে ঘন্টা না? বলো, আওয়ার না? তোমরাই বলো, যে 30 মিনিটে কত ঘন্টা হয়? আধা ঘন্টা না? তা আধা ঘন্টা কি এমনি লেখে? এই যে হাফ আওয়ার লেখে না? হাফ আওয়ার। এই জন্য আমি হাফ আওয়ার লিখলাম। তাহলে 1/2 এটা লিখবা। তাহলে এইবার তুমি একটা মান পাবা। সেই মানটা কত বলো তো? তুমি যদি ক্যালকুলেশনে জাস্ট ক্যালকুলেট করে দেখো,
তাহলে এরকম একটা মান পাবা, যে আমরা হাতেই করি, দেখো যে আমাদের উপরে 3 আছে, 3 যদি আমি এখানে বসাই দিই আর হচ্ছে 2 উপরে উল্টে উল্টে যায়, তাহলে নিচে আসে 1 আর উপরে যায় 2, নিচে 1-এর দাম নেই, তাহলে আর 2 আর 3 গুণ হয়ে তোমার 6 হয়ে যায় অ্যান্সার। তাহলে 6 এমএস ইনভার্স 1, এটাই হচ্ছে অ্যান্সার। কথা ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে আমাকে যখন ওই মিনিটই দিবে তখন কিন্তু আমরা একটু খেয়াল রাখবো এটাকে, যদি আমার এইটাও যদি, হ্যাঁ এখানে কথা, এখানে যদি আমার মিনিটে আছে আর এইটাও যদি আমার 3 তোমার হচ্ছে মিটার দেওয়া থাকতো, তখন কিন্তু আর আমি এরকমভাবে কনভার্ট করতাম না, তখন কিন্তু আমি এইভাবে লিখতাম যে 30 ডিভাইডেড বাই তোমার হচ্ছে, সরি 30 না, উপরে হবে 3 আর ডিভাইডেড বাই 30, ওকে, এইটা দিয়ে দিতাম আমরা ডাইরেক্ট, যদি আমার এটা মিনিটে থাকতো আর এইটা হচ্ছে মিটার থাকতো, বাট এখানে যেহেতু কিলোমিটারে আছে সেজন্য আমরা ওইটা আওয়ারে করে নিলাম। ওকে, বুঝতে পারছেন সবাই? ওকে, চলেন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবেন। এখন এই যে দ্রুতি পড়লাম, এই দ্রুতির মধ্যে আবার ভাগ আছে, এখান থেকেও আপনার এমসিকিউ আসতে পারে বা বিগত সালে আসছেও, এগুলো খেয়াল রাখবেন একটু। আমি শর্টকাট ফরম্যাটটাও দিয়েছি, আপনার এমনিও ব্যাখ্যা করেছি, ঠিক আছে, দুইটাই খেয়াল রাখবেন। দেখেন যে সমদ্রুতি, ওকে, প্রথমটা হচ্ছে সমদ্রুতি। যদি সমদ্রুতি মানে কি, এই যে সমদ্রুতি এই কথাটা মানে কি আমি সেটাও দিয়েছি, দেখো যদি বেগ ও দিক পরিবর্তন না হয়, সাপোজ তুমি হচ্ছে এখান থেকে যাত্রা শুরু করছিলা, ঠিক আছে, এখান থেকে যাত্রা শুরু করছিলা, এই জায়গা থেকে যখন যাত্রা শুরু করছিলা তখন এই বস্তুটার হচ্ছে বেগ ছিল কত জানো? এই বস্তুটার বেগ ছিল, সাপোজ বেগ ছিল কত, 10 এমএস ইনভার্স 1, ওকে। এখন আর দিক ছিল এই দিকে, মানে সাপোজ ধরো পূর্ব দিকে, সাপোজ পূর্ব দিকে বা পশ্চিম দিকে যেটাই হোক না কেন ব্যাপার না, পূর্ব দিকে। এখন তুমি যখন হচ্ছে এই যাত্রাটা শেষ করছো বা এই অবস্থানে তুমি যখন আসছো, তখন কি হয়েছে জানো? তখনও তোমার ঠিক ওই একই বেগ আছে, মানে এর বেগ কিন্তু চেঞ্জ হয়নি, ওই শেষ বেগ, আদি বেগ ছিল এখানে হচ্ছে এত, আর এখানে শেষ বেগ কিন্তু তোমার হচ্ছে 10 এমএস ইনভার্স 1ই আছে। মানে আমি একটা কথা বলতে যাচ্ছি যে তোমার বেগ এবং দিক পরিবর্তন হবে না, তাহলে আমাকে সেটা সমদ্রুতি বলবো। বেগ আর দিক যদি পরিবর্তন না হয় তাহলে আমাকে সেটা সমদ্রুতি বলবো, ঠিক আছে। এবার দেখো মনে রাখা শর্টকাট টেকনিক কৌশল, সম মানে কি বলতো, একই, প্লাস দ্রুতি মানে যে দিক সহ গতি। এই দ্রুতি মানে কি, দ্রুতি প্রকাশ করতে গেলে আমাদের দিক প্রয়োজন হয় না, দিক প্রয়োজন হয় না, এই জন্য আমরা এখানে লিখেছি দেখো যে দিক সহ গতি, ওকে। তাহলে আমরা উদাহরণ হিসেবে দেখতে পাই, আমাদের উদাহরণ মনে রাখতে হবে, কিন্তু উদাহরণগুলোই কিন্তু পরীক্ষাতে আসবে, যে নিচের কোনটি সমদ্রুতির উদাহরণ, এরকম আসবে, বা উদাহরণটা দিবে তো নিচে বলবে যে এটা কি ধরনের দ্রুতি, তখন তোমাকে বুঝে নিতে হবে। ট্রেন যদি নির্দিষ্ট দিকে প্রতি সেকেন্ডে 30 মিটার যায় এবং দিক পরিবর্তন না হয়, সাপোজ একটা ট্রেন, একটা এই যে সরি এটা ধরো বাস বা ট্রেন যেটা ধরো না কেন, দুই চাকালা, কিছু করার নেই। এইবার এখান থেকে ট্রেন যাত্রা শুরু করছে, ওকে, এইভাবে যে যাচ্ছে সামনের দিকে। এইবার ট্রেন যদি প্রতি সেকেন্ডে মানে এক সেকেন্ডে যাচ্ছে কত মিটার বলতো, 30 মিটার, এবং এটা যাইতেই আছে, এরকম যাইতেই আছে, এবং ওর দিক কোন দিকে বলতো, ওই সামনের দিকেই, সাপোজ ধরো পূর্ব দিকে বা পশ্চিম দিকে, ধরো পশ্চিম দিকে, ঠিক আছে, পশ্চিম দিকে, যে কোনো একটা দিকে ও পশ্চিম দিকে যাইতেই আছে যাইতেই আছে। তাহলে এই যে গতিটা হবে এখানে কিন্তু সমদ্রুতি হবে, কারণ কি ওর এই যে প্রতি সেকেন্ডে কিন্তু 30 মিটার পার হচ্ছে। কোনো সময় এরকম হচ্ছে না যে এক সেকেন্ডে তোমার পার হচ্ছে 30 মিটার, পরের মানে দ্বিতীয় সেকেন্ডে, প্রথম সেকেন্ডে পার হচ্ছে 30 মিটার, পরের সেকেন্ডে পার হচ্ছে 31 মিটার, এরকম কিন্তু হচ্ছে না, ওর প্রতি সেকেন্ডেই ও পার হচ্ছে 30 মিটার করে, মানে ওর বেগটা একেবারেই সমান আকারে রয়েছে, ঠিক আছে। এই জন্য আমি এটা বলতেছি যে এটা সমদ্রুতির উদাহরণ। ওকে, চলো নিচের দিকে চলে যাই। অসমদ্রুতি, তাহলে অসম কথাটা মানে কি, অসমান, অসমান, তাই না, অসম কথাটার মানে হচ্ছে অসমান। তাহলে এবার দেখো যে বেগ ও দিক পরিবর্তন হয়, আগে এখানে একটা না ছিল, ঠিক আছে, আগেরটাই, আর এখন এখানে না নাই, ঠিক আছে, যে বেগ ও দিক দুইটাই পরিবর্তন হবে, বেগ ও দিক আরেকটা আগেরটা যখন সমদ্রুতি ছিল তখন পরিবর্তন হচ্ছিল না, আর এখানে হয়, ঠিক আছে। তাহলে অসমদ্রুতি হবে, সেটাকে বলবো আমরা অসমদ্রুতি। এখন মনে রাখার কৌশল হচ্ছে অসম মানে কি, এই যে দিক বা বেগ পরিবর্তিত হয়, মানে ওই যে সেম নয়, ওকে, মানে যখন আমরা গাড়িটা এই অবস্থায় ছিল, এই অবস্থায় ছিল, এই দূরত্ব যাচ্ছে, যাওয়ার পরে দেখবা এক সেকেন্ডে বেগ ছিল সাপোজ 30, এইবার দ্বিতীয় সেকেন্ডে বেগ হয়ে যাবে সাপোজ 31, এবার তার সাপোজ তৃতীয় সেকেন্ডে বেগ হয়ে যাবে কত বলতো, সাপোজ 32, মানে বাড়তেই আছে বাড়তেই আছে, এইভাবে বাড়তেছে। এই যে জিনিস মানে বেগের পরিবর্তন ঘটতেছে, বুঝতে পারছো?
বেগের পরিবর্তন করতেছে, তারপরে এইটা হচ্ছে বাঁক নিচ্ছে, মানে দিকেরও পরিবর্তন হয়েছে। সাপোজ দেখা গেল যে প্রথম দিকে যাচ্ছিল পূর্ব দিকে, তারপরে কিছুক্ষণ পরে বাঁক নিল, তখন আবার দেখা গেল যে পশ্চিম দিকে যাচ্ছে। মানে বিভিন্ন ঘটনা ঘটতে পারে, ঠিক আছে? এইগুলা উদাহরণটা অবশ্যই মনে রাখবা। এবার নিচের দিকে আসি, গড় দ্রুতি। ওকে, তাহলে মোট সরে যাওয়া স্থান। গড় দ্রুতি মানে কি? গড় দ্রুতি মানে হচ্ছে মোট সরে যাওয়া স্থান, মোট সরে যাওয়া স্থান ডিভাইড বাই সময়, মোট সময়, ঠিক আছে? এটা আমরা তোমার হচ্ছে গড় দ্রুতি বলি। মনে রাখার কৌশল, দেখো গড়, গড় মানে হচ্ছে মোট পরিবর্তন ডিভাইডেড বাই সময়, এই ছাড়া আর কিচ্ছু না, জাস্ট সূত্র হিসেবে মনে রাখবা। ওকে, উদাহরণ দেখো, উদাহরণ দেখলে তোমার কনসেপ্টটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। একটু কাশি হয়েছে, কিছু মনে করে না, ইগনোর করো। ঢাকা থেকে চট্টগ্রাম যেতে গড় দ্রুতি যদি তোমার 60 কিলোমিটার/ঘন্টা হয়, 60 কিলোমিটার/ঘন্টা। ওকে, সাপোজ এইটা হচ্ছে ঢাকা, DHAK, ঢাকা। ওকে, এটা হচ্ছে আমাদের ঢাকা। আর এখান থেকে আমরা যাত্রা শুরু করে কি করতেছি বলো তো, এই দিকে যাচ্ছি। ওকে, এই দিকে একটা পথে গেলাম, আর এই জায়গাটা হচ্ছে নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে, ওই যে ওখানে দিয়েছে দেখো যে চট্টগ্রাম, ঠিক আছে? তুমি চট্টগ্রাম বাংলায় লেখো, বা তুমি CTG লিখতে পারো, CTG লিখতে পারো, কোনো ব্যাপার না, চট্টগ্রাম। এখন বিষয়টা দেখো যে তোমার ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছে 60 কিলোমিটার/আওয়ার ঘন্টাতে, 60 কিলোমিটার/আওয়ার এইভাবে লেখা যায়, ঠিক আছে? তাহলে 60 কিলোমিটার/আওয়ারে ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছে। তাহলে কোনো সময় বেশি, কোনো সময় কম গতি থাকলেও গড় গতি কিন্তু 60 কিলোমিটার/আওয়ার। সাপোজ তোমাকে বোঝালাম, টোটাল দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার, 100 কিলোমিটার টোটাল দূরত্ব, ঠিক আছে? 100, দাঁড়াও, 100 কিলোমিটার, মানে এই যে তোমার ঢাকা থেকে এই চট্টগ্রাম পর্যন্ত টোটাল দূরত্ব হচ্ছে তোমার 100 কিলোমিটার। এখন সাপোজ এই যে এই অবস্থান, এই অবস্থান, এই অবস্থান, এই অবস্থান, এই অবস্থান, একটা অবস্থান না? 1 নম্বর অবস্থান, 2 নম্বর অবস্থান, 3 নাম্বার, 4, 5, এই অবস্থান। এখন যদি সাপোজ এখানে বেগ ছিল কত, 30 ছিল, এখানে 40, তারপরে এখানে 50, তারপরে এখানে 60, তারপরে এখানে 70, এইভাবে যাচ্ছে। এক এক সময় এক এক স্টেশনে থামতেছে, গতি কমে যাচ্ছে, আবার বাড়তেছে, এইভাবে। বাট আমি গড় বলতেছি, যে গড় অ্যাভারেজ একটা গতি, সেটা হচ্ছে তোমার এই 60 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে? তাহলে আমাদের গড় দ্রুতি সম্পর্কে আমরা একটা স্পষ্ট ধারণা পেলাম। জাস্ট উদাহরণটা মুখস্থ রাখবা এবং গড় দ্রুতি জিনিসটা মনে রাখবা, তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না। ওকে, এবার নিচের দিকে আসো, তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতি কথাটার মানে কি? তাৎক্ষণিক দ্রুতি কথাটার মানে হচ্ছে একেবারে ইনস্ট্যান্ট, মানে 1 সেকেন্ডে। তাৎক্ষণিক মানে হচ্ছে প্রায় 1 সেকেন্ডে, 1 সেকেন্ডের। তাহলে 1 সেকেন্ডের মধ্যে যে দ্রুতিটা সম্পন্ন হবে ওইটাই তোমার হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। চলো আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমাদের ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা। কোনো নির্দিষ্ট মুহূর্তের গতি মানে ওই যে তাৎক্ষণিক গতি। ওকে, দেখেন, দ্রুতি, সরি, মনে রাখার কৌশল, তাৎক্ষণিক দ্রুতি মানে ওই মুহূর্তে, মানে একদম ওই মুহূর্তে, 1 সেকেন্ডে, ঠিক আছে? 1 সেকেন্ডের মধ্যে যে তোমার দ্রুতিটা ঘটবে সেটাই হচ্ছে আমাদের তাৎক্ষণিক দ্রুতি হয়ে যাবে। ওকে, দেখো উদাহরণ দেখো, গাড়ির স্পিডোমিটারে, স্পিডোমিটার বলতে ওই যে গাড়ির মিটার আছে না, ওই যে আমরা হচ্ছে গতি দেখি যে ঘন্টায় কত কিলোমিটার/আওয়ার চলতেছে, মোটর সাইকেলে দেখি বা প্রাইভেট কারে দেখি, ওই জিনিসটা, ওইটা স্পিডোমিটার বলা হয়। এখন গাড়ির স্পিডোমিটারে যে গতি দেখায় সেটাই হচ্ছে তাৎক্ষণিক গতি। কারণ কি, তুমি যেই গাড়ির ওই যে মোটর সাইকেলের পিক আপ মোড়াচ্ছ, 1 সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে কি হচ্ছে বলো তো, গাড়ি 20-এ চলছিল। ওকে, 20 কিলোমিটার/আওয়ারে চলতেছিল, 1 সেকেন্ডের মধ্যে দেখবা যে ওইটা যে পিক আপ মোড়াইছো সেই তোমার 40 কিলোমিটার/আওয়ারে উঠে গেছে। তুমি এটা কিভাবে দেখতে পাইলে বলো তো? ওই যে গাড়ির স্পিডোমিটার থেকে, আর 1 সেকেন্ডের মধ্যেই কাহিনী হয়ে গেছে। এই জন্যই আমরা বলতেছি গাড়ির যে স্পিডোমিটারে আমি যে গতিটা দেখতে পাচ্ছি সেইটাই হচ্ছে আমাদের কিসের গতি বলতো, তাৎক্ষণিক দ্রুতি। ওকে, ঠিক আছে, চলো আমরা নেক্সট স্লাইডে চলে আসি। সুষম বেগ, এইবার কিন্তু আমাদের দ্রুতি শেষ। ওকে, আমাদের দ্রুতির কাহিনী শেষ, আমাদের দ্রুতি শেষ, এইবার আমাদের আসবে সুষম বেগ নিয়ে কাহিনী। ওকে, সুষম বেগ, সুষম বেগ মানে কি, যদি বেগ কখনো পরিবর্তন না হয় তাহলে আমরা সেটাকে কি বলি বলতো, সুষম বেগ।
দন্তস্বরস্যু মূর্ধন্য ষ ম সুষম বেগ। ওকে, বেগ যদি আমার কখনোই পরিবর্তন না হয়, ঠিক আছে, যে গাড়ির স্টার্ট পয়েন্টে সাপোজ একটা বস্তু, এই বস্তু এখানে যত বেগে যাচ্ছিল, এই যে শেষ অবস্থান, এই শেষ অবস্থানে আসার পরেও তোমার যদি সেম গতিবেগ থাকে, তাহলে আমরা সেটাকে বলবো কি বলতো, সুষম বেগ। ওকে, তার বেগকে আমরা সুষম বেগ বলবো। মনে রাখার কৌশল, সুষম মানে কি একই রকম, একই রকম। সুষম কথাটার মানে হচ্ছে একই রকম, তাহলে বেগ একই রকম থাকবে। সাপোজ প্রথমেও ছিল 10, পরে যেও 10, প্রথমে ছিল 20 সাপোজ, ঠিক আছে, শেষে যেও 20, এই আর কি। এবার দেখো যে অসম বেগ। অসম বেগ মানে কি, বেগ সমান হবে না, নিশ্চয়ই বেগ সমান হবে না, কম বেশি হবে। ওকে, কম বেশি হবে। সাপোজ তুমি হচ্ছে এখান থেকে যাত্রা শুরু করলা, আর এই লাস্ট পয়েন্টে যাই দেখলা এখানে সাপোজ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার ছিল বেগ। ওকে, আর লাস্টে যাই দেখলা যে 12 কিলোমিটার পার আওয়ার হয়ে গেছে, তাহলে এই বেগটা কি হবে বলো তো? এই বেগটা কখনোই সুষম বেগ হবে না, এটা অসম বেগ হবে। ওকে, মনে কর এই যে অসম মানে কি, বেগ পরিবর্তন হবে, মানে অসমান। আদি অবস্থানে একরকম থাকবে, শেষ অবস্থানে, এই যে আদি অবস্থানে একরকম আছে আর শেষ অবস্থানে আর এক রকম আছে, বুঝতে পারছো? আর তোমার হচ্ছে উদাহরণ, রিক্সা কখনো ধীরে চলে আবার কখনো দ্রুত চলে। রিক্সা উঠছো না সবাই? এখন রিক্সা দেখবা যে কখনো তোমার হচ্ছে যখন ভিড় আছে, গাড়ি অনেক বেশি গাড়ি আছে, তখন আস্তে চলে। আর যখন অনেক বেশি গাড়ি থাকে তখন একটু দূরত্বে, মানে তোমার যখন বেশি গাড়ি থাকে, আমি লিখে দিই যে যখন গাড়ি বেশি থাকে তখন কি হয় বলো তো, রিক্সা হচ্ছে আস্তে চলে, তাই না? আস্তে চলে। আর যখন তোমার হচ্ছে গাড়ির সংখ্যা কম থাকে, রাস্তায় ফাঁকা রোড থাকে, তখন সেটা দ্রুত চলে, তাই না? সেটা দ্রুত চলে। এই যে তোমার বেগের তফাৎ হচ্ছে না, বেগের পরিবর্তন হচ্ছে, এই জিনিসটাই হচ্ছে তোমার অসম বেগ, মানে বেগটা সমান নয়। ওকে, চলো আমরা সেকেন্ড স্লাইডে চলে আসি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, একেবারে মুখস্থ রাখার চেষ্টা করবা। এইবার গড় বেগ, ওই যে আমরা গড় দ্রুতি যা পড়ছিলাম না, সেম টু সেম জিনিস, এই গড় বেগও সেম জিনিস, বাট দিকটা তোমার হচ্ছে বলে দেবে, জাস্ট দিক। যেহেতু আমরা বেগের ক্ষেত্রে, বেগ মানে কি বলো তো, ওই যে বেগের ক্ষেত্রে দিক লাগবে না, বলো? বেগের ক্ষেত্রে কিন্তু তোমার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে মান আর আরেকটা হচ্ছে দিক। ওকে, মান এবং দিক, এই দুইটা জিনিসে লাগবে। আর তোমার হচ্ছে দ্রুতির ক্ষেত্রে কি লাগবে বলো তো, শুধু মান। দ্রুতির ক্ষেত্রে শুধু মান হইলেই হবে, যে এত কিলোমিটার পার আওয়ারে চলতেছে। কিন্তু আমাকে বেগ বলতে গেলে এত কিলোমিটার পার আওয়ারে পূর্ব দিকে চলতেছে, এটা বোঝাতে পারি। দেখো এখানে হচ্ছে 100 কিলোমিটার যেতে 2 ঘন্টা সময় লাগলে গড় বেগ কত? 100 কিলোমিটার যেতে 2 ঘন্টা, 100 কিলোমিটার যেতে 2 ঘন্টা সময় লাগলে বেগ কত? সেটা হচ্ছে এইটা। ওকে, বুঝতে পারছো সবাই? ওকে, এইবার তাৎক্ষণিক বেগ, সেটা হচ্ছে নির্দিষ্ট মুহূর্তের বেগ। ওই যে তাৎক্ষণিক দ্রুতি যা পড়ে আসছে, সেম টু সেম। সুতরাং একই জিনিস, জাস্ট আমাদের দিকটা উল্লেখ থাকবে যে কোন দিকে যাচ্ছি। যদি আমাদের এখানে হচ্ছে উল্লেখ নাই, বাট আমাদের যখন উদ্দীপকে আমাদের প্রশ্ন পড়বে বা বোর্ডে পড়বে, অবশ্যই উল্লেখ থাকবে, ঠিক আছে? দিকটা উল্লেখ থাকবে, পূর্ব দিকে, পশ্চিম দিকে, যে কোনো একটা দিকে। এইবার সার সংক্ষেপ, মানে আমরা এতক্ষণ ধরে যা পড়লাম তার একটা সার সংক্ষেপ দেখি। সেটা হচ্ছে সম মানে কি বলতো? সম মানে হচ্ছে, সম কথাটার মানে হচ্ছে একই, ঠিক আছে? সম মানে হচ্ছে একই। ওকে, সম কথাটার মানে হচ্ছে একই। তারপরে হচ্ছে তোমাকে এখানে বললো যে অসম। অসম মানে কি? পরিবর্তিত হবে, একই নয়, তাই না? একই নয় মানে সেম নয়, তাই না? ওকে, তারপরে গড় মানে কি? মোট পরিবর্তন ডিভাইডেড বাই সময় করলে আমি গড় পেয়ে যাচ্ছি। তাৎক্ষণিক দ্রুতি বা তাৎক্ষণিক বেগ মানে কি? নির্দিষ্ট মুহূর্তের, নির্দিষ্ট মুহূর্তে মানে কি? ওই যে 1 সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে যেটা পাচ্ছি ওইটা। ওকে, তারপরে দ্রুতি। দ্রুতি আসলে কি? দিক সহ গতি। দেখো আমি একটা কথা বলি, এই যে দ্রুতিটা, ওকে, এই যে দ্রুতি এবং বেগ দুইটাই কিন্তু তোমার গতি, ঠিক আছে? এইটাও যেমন গতি, এটাও কিন্তু গতি। কিন্তু কাহিনী হচ্ছে এখানে তোমার দিক লাগবে না। ওকে, লাগবে না, আর এখানে তোমার দিক লাগবে। ওকে, এই হচ্ছে তফাৎ। দুইটাই কিন্তু, তুমি এই দিকে খেয়াল করো, এই যে দুইটাই কিন্তু সেম। ওকে, আর এখানে খেয়াল করো যে এইটুকু, জাস্ট এইটুকু, এইটুকু, এই দেখো যে আমাদের দুইটা জিনিস বলা হয়েছে।
একটা হচ্ছে গতি গতি ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু দিক লাগবে না, আর এইটার দিক লাগবে, এই হচ্ছে কনসেপ্ট। ওকে, আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট স্লাইডে চলে আসি। এইবার আমরা বেগে দ্রুতিটা পড়ছিলাম, এবার বেগের সূত্র কি? ভ্যালোসিটি দ্বারা আমরা বেগ বুঝি। ওকে, ভ্যালোসিটি। এখন টোটাল ডিসপ্লেসমেন্ট, এখানে আমরা একটা কথা, টোটাল ডিসপ্লেসমেন্ট মানে কি? এই টোটাল ডিসপ্লেসমেন্ট মানে কথাটার মানে হচ্ছে এটা কিন্তু সরণকে বোঝাবে, মোট সরণ। ওকে, মোট সরণকে ইংলিশে বলে টোটাল ডিসপ্লেসমেন্ট। আর টোটাল টাইম বলতে কি বোঝায়? মোট সময়, তাই তো? মোট সময়কে রিপ্রেজেন্ট করে এটা, বুঝতে পারছো? তাহলে মোট সরণকে যদি আমি বেগ ভি ইকুয়াল টু ভ্যালোসিটি যে বলো, বেগ ভি ইকুয়াল টু যদি আমি মোট সরণ, ওকে, মোট সরণ, মোট সরণকে যদি আমি মোট সময় দ্বারা ভাগ করি, তাহলে কি পাবো বলো তো? আমি মোট আমরা বেগটা পেয়ে যাব। ওকে, গেল। তাহলে এবার উদাহরণগুলো দেখি। যদি একটি গাড়ি পূর্ব দিকে 2 কিলোমিটার ঘন্টায় 50 কিলোমিটার অতিক্রম করে, তাহলে তার গড় বেগ কত? বেগ কত বলো? উপরে সরণ দিতে হবে। সরণ কত এখানে? 100 কিলোমিটার পার আওয়ার, মানে 100। ওকে, সরি, এখানে 100 হবে, 100। আর ডিভাইডেড বাই কত দেব? দেখো, এত ঘন্টায় বলে দিছে, এইটা কিন্তু কিলোমিটার আছে, তাহলে ঘন্টায় আমি বসাতে পারবো। তাহলে এইটা কাটাকাটি করলে কেমন হয় বলো? চলো কাটাকাটি করে দিই। তাহলে 2 দিয়ে এটা কাটলে হয় 50। তাহলে অ্যান্সার চলে আসে তোমার 50 ms ইনভার্স 1। ওকে, এইটাই তোমাদের অ্যান্সার। তারপরেরটা দেখো, তারপরেরটা দেখলে আরও তোমার মানে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি এক জায়গা থেকে 3 কিলোমিটার, ওকে, দাও, এইটার জন্য আমার উপরের এইগুলো মুছতে হবে একটু, ঠিক আছে? কারণ আছে, আমার একটু মুছতে হবে, টোটালটাই মুছে দিলাম আমি। দেখো, বলেছে এখান থেকে শুরু করি, যে কোনো ব্যক্তি যদি এক জায়গা থেকে 3 কিলোমিটার যাত্রা শুরু করলো। সাপোজ একটা ব্যক্তি এখানে দাঁড়ায় আছে, এখানে, ওকে, এখানে দাঁড়ায় আছে, এখন এখান থেকে 3 কিলোমিটার এই দিকে গেল। 3 কিলোমিটার, কত কিলোমিটার? 3 কিলোমিটার। ওকে, এখানে গেছে এই অবস্থানে, এইটা এ অবস্থান, এটা বি অবস্থান। ওকে, এখন 3 কিলোমিটার দূরে গেছে। এখন বলতেছে যে পূর্ব দিকে, আর এই দিকটা কোন দিকে বলো তো? এই দিকটা হচ্ছে পূর্ব দিকে। ওকে, পূর্ব 3 কিলোমিটার পূর্ব দিকে গেছে, বুঝতো? ভালো কথা। পরে আবার 3 কিলোমিটার পশ্চিম দিকে ফেরত আসলে, এবার পূর্বর অপোজিটে কিন্তু পশ্চিম, মানে ও এই এই অবস্থানে আসছিল না 3 কিলোমিটার, আবার এখান থেকে যাত্রা শুরু করে ও আবার এখানে ফেরত গেছে কত কিলোমিটার বলো তো? 3 কিলোমিটার। আর সেটা কোন দিকে? এই দিকে। আর এই দিকে কি? পশ্চিম, ঠিক আছে? এই যে পশ্চিম দিকে ও 3 কিলোমিটার ফেরত গেছে। তাহলে একটা জিনিস দেখো, ও যেখান থেকে স্টার্ট করছিল যে পয়েন্ট থেকে, ওর এন্ডিংও ঠিক সেম পয়েন্টে হয়েছে না? তাহলে বলো, আমরা তো শিখে আসছি যে স্টার্ট অ্যান্ড এন্ডিং যদি আমার সেম পয়েন্টে হয়, মানে ও 3 কিলোমিটার গেছিল বাসা থেকে একটা জায়গায়, আবার 3 কিলোমিটার ফেরত চলে আসছে, তাহলে তো ওর সরণ হবে কত বলো তো? ওর সরণ হবে 0। কিন্তু দূরত্ব, দূরত্ব ডি দ্বারা প্রকাশ করতে পারো। দূরত্ব কিন্তু তোমার ওর কত হবে বলো তো? ও 3 কিলোমিটার গেছে, আবার 3 কিলোমিটার আসছে, তাহলে 3 + 3 = 6 কিলোমিটার। ওকে, 6 কিলোমিটার হবে ওর দূরত্ব, আর এস মোট সরণ হবে কত? হবে 0। তাহলে এইবার যদি তোমাকে বেরো করতে বলে যে তুমি এই সূত্র দিয়ে তুমি হচ্ছে মোট বেরো করো, তোমার মোট টোটাল হচ্ছে দ্রুতি বা তোমার হচ্ছে গড় বেগ নির্ণয় করো, ঠিক আছে? গড় বেগ নির্ণয় করতে বললো তোমাকে, তাহলে কি করবা? ভি ইকুয়াল টু, তুমি টোটাল ডিসপ্লেসমেন্টকে তুমি হচ্ছে কি ধরতে পারো? টোটাল হচ্ছে সরণকে তুমি এস ধরতে পারো, আর নিচে হচ্ছে ডি ধরতে পারো। তাহলে এস এর মান কি বলো তো? এস এর হচ্ছে কত? 0। এস হচ্ছে 0 ডিভাইডেড বাই, এখানে তোমার হচ্ছে, সরি, এখানে ডি হবে না, এখানে টি হবে। ওকে, টি টোটাল টাইম, তাই না? টাইম দ্বারা আমরা ভাগ করে দিব। এখন সময় কিন্তু কোনো জায়গায় উল্লেখ করে দেয়নি। সাপোজ তুমি কোনো জায়গায় উল্লেখ করে দেয়নি, সাপোজ তোমার উল্লেখ করে দেয়নি, এখন তুমি 1 ধরে নিলা। কেন 1 ধরতেছে আমি একটু বলি। তাহলে 1 ধরলা, অ্যান্সার কত আসবে? ক্যালকুলেটর করে দেখো যে 0 আসে। তুমি যদি এখানে 1 না ধরে তুমি যদি 100 ধরতা, তাও তোমার অ্যান্সার 0 আসতো। কেন? কারণ কোনো সংখ্যাকে যদি 0কে যদি কোনো সংখ্যা দ্বারা এরকম ভাগ করা হয়, তাহলে অ্যান্সার কত আসে বলো তো? 0 আসে, ঠিক আছে? এটা মাথায় রাখবা, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। ওকে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা মাথায় রাখবা সবাই। আশা করি বুঝতে পারছো।
নেক্সটে চলে আসি, এইটাও এই জিনিসটা কনভার্ট জিনিসটা তোমার কোথায় কোথায় লাগবে আমি একটু বলি। এই কনভার্ট জিনিসটা তোমার হচ্ছে সিকিউতে লাগবে অ্যান্ড তোমার এমসিকিউতেও লাগবে বেশি পরিমাণে, ওকে, এই অধ্যায়ের জন্য। ওকে, চলো আমরা তাহলে শুরু করে দিই। আমরা একটু উপর থেকে মুছে নিই এটা, গেলাম। ওকে, দেখো যে দ্রুতি ও বেগ উভয়ের মাত্রা, এই মাত্রা জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মাত্রা কিন্তু এখানে হচ্ছে টাইপিং মিস্টেক গেছে, যে মাত্রা হবে কি জানো, তাহলে দ্রুতি ও বেগ উভয়ের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1, এবং মাত্রা কিন্তু অবশ্যই ব্র্যাকেটের মধ্যে থাকে। এইটাই সবাই কি জানো? যারা জানো না তারা জেনে নাও যে অবশ্যই কিন্তু মাত্রার মধ্যে থাকবে। তোমার এ নাম্বারে দেওয়া থাকবে কি জানো, হচ্ছে এল টি ইনভার্স 1। এবার বি নাম্বারে কি দেওয়া থাকবে জানো, এল টি ইনভার্স 2। সি নাম্বারে কি দেওয়া থাকবে জানো, এরকম দেওয়া থাকবে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া থাকবে এল টি ইনভার্স 1। আর ডি নাম্বারে কি দেওয়া থাকবে জানো এমসিকিউতে, যে এল টি ইনভার্স 1, ওকে। এল টি ইনভার্স 1 দিয়ে তোমার জাস্ট এই ব্র্যাকেটটা দিয়ে দিবে এইভাবে, আর ফার্স্ট ব্র্যাকেট দিবে না, এইভাবে দিয়ে দিবে, তাহলে এইটাই হবে তোমার অ্যান্সার, ওকে। সবসময় মাথায় রাখবে যে ব্র্যাকেটের মধ্যে থাকে এইভাবে আমাদের এইটা। ওকে, আমরা একটু মুছে দিই। এবার দেখো যে এখানে কোনো তাহলে আমরা ওইটা বুঝতে পারলাম। আর এর একক, এসআই একক, সবসময় এসআই এককটা আমাদের ব্যবহার করা হয়। এসআই একক কি, এম এস ইনভার্স 1, ওকে। এগুলো প্রতিবেদন আপাতত দরকার নেই তোমাদের, লাস্ট পজিশনে চলে আসতো তো এখন আর প্রতিবেদন লাগবে না, আর প্রতিবেদন আহামরি আসেও না, ঠিক আছে। এইবার কোনো বেগ এম এস ইনভার্স 1-এ এককে দেওয়া থাকলে একে 3.6 দিয়ে যদি আমি হচ্ছে কি করি বলতো, গুণ করলি, তাহলে আমরা এটা পাবো। দেখো আমি একটু শিখাই দিচ্ছি। এম এস ইনভার্স 1-এ আছে সাপোজ একটা বেগ, সেটাকে যদি তুমি কনভার্ট করতে চাও কিলোমিটার পার আওয়ারে, কিলোমিটার পার আওয়ারে তুমি কনভার্ট করতে চাচ্ছ, এইভাবে কনভার্ট করতে যাচ্ছ, তাহলে কি করতে হবে জানো, তোমাকে গুণ করতে হবে কি দিয়ে বলো তো, 3.6 দিয়ে। আর যদি তুমি কিলোমিটার পার আওয়ার থেকে তুমি এম এস ইনভার্স 1-এ নিয়ে যেতে চাও, তাহলে কি করতে হবে বলো তো, তোমাকে ভাগ করতে হবে কত দিয়ে, ওই 3.6 দিয়ে। মাথায় ঢুকছে কথা? এইটুকু তোমরা হচ্ছে শর্টকাটে মনে রাখলেই হবে, এইটুকু এইটুকু জিনিস মনে রাখলেই হবে যে তুমি কি করবা, ওকে। যে আমার যখন এম এস ইনভার্স 1 থেকে যখন আমাকে কিলোমিটার পার আওয়ারে নিতে বলবো, তখন আমরা গুণ করে দিব 3.6 দিয়ে। আর যখন কিলোমিটার পার আওয়ার থেকে আমাকে এম এস ইনভার্স 1-এ নিতে বলবো, তখন ভাগ করে দিব 3.6 দিয়ে, ওকে। অনেকেই জানো, আবার অনেকেই জানো না, তাদের জন্য বলে দিচ্ছি। আমি নিজে এখানে এক্সাম্পল করাবো, সমস্যা নেই। এবার দেখো যে এটাও হয়ে গেল যে কিলোমিটার পার আওয়ারে থাকলে ওই যে উল্টোটা কি করবো, আমরা ভাগ করে দিব, এই যে এখানে ভাগ করে দিব, ঠিক আছে। এবার চলো এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখলে আমাদের কনসেপ্ট একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 10 এম এস ইনভার্স 1 আছে মিটার পার সেকেন্ড, এইটাকে তোমাকে কনভার্ট করতে হবে কিলোমিটার পার আওয়ারে। কীভাবে করবা দেখো, 10 গুণ, এই যে আমি এখানে শিখাইছিলাম যে তোমার আছে হচ্ছে এম এস ইনভার্স 1-এ, তাহলে কিলোমিটার পার আওয়ারে নিতে হবে, তাহলে কি করতে হবে, এই যে 10 তোমার 3.6 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে এখানে 10 গুণ 3.6 করলে তোমার আসবে 36, ওকে। 36 সেখানে আসবে কিলোমিটার পার আওয়ার, ওকে। তারপরে দেখো 20 করলে কত হবে, তাহলে 20 দেয়, 20 ইন্টু 3.6 ইকুয়াল টু কত আসবে তোমার 72 কিলোমিটার পার আওয়ার আসবে। তারপরে তুমি আরেকটা করো যে 30, তাহলে 30 এম এস ইনভার্স 1 দেখা যদি আমি কিলোমিটার পার আওয়ারে নিতে যাই, তাহলে 3.6 দিয়ে গুণ করে দিব, তাহলে আসে 108 কিলোমিটার পার আওয়ার, ওকে। এই জিনিসগুলো আশা করি বুঝতে পারছো, এইগুলোই তোমার হচ্ছে এমসিকিউ আর সিকিউতে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এগুলোই আসবে। আমি একটু টোটালটা মুছে দিই। এবার দেখো যে এখানে আমরা উল্টোটাও দেখি। উল্টোটা যখন আমার হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, তোমাকে 10 কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, এখন এইটাকে কনভার্ট করতে হবে কিসে, এম এস ইনভার্স 1-এ। তাহলে এম এস ইনভার্স 1-এ যদি করতে যাও, তাহলে কি করতে হবে, ওই যে 10 কি করবো বলো, ভাগ ভাগ করবো, কারণ হচ্ছে কিলোমিটার পার আওয়ার থেকে আমার মিটারে করতে গেলে ভাগ করতে হয়। বড় থেকে একটা কথা মাথায় রাখবা, বড় থেকে ছোট, আমি বড় থেকে যদি ছোট বানাতে চাই, তাহলে কি করতে হবে বলো তো, ভাগ করতে হবে, ওকে। বড় থেকে ছোট, এখানে কিলোমিটার বড় নাকি মিটার বড় বলো তো, আমাকে একটা অ্যান্সার করো, যে কিলোমিটার বড় নাকি হচ্ছে মিটার বড়, অবশ্যই কিলোমিটার বড়। তাহলে আমরা বড় থেকে ছোট করতেছি, এই জন্য ভাগ দিব, এই দেখো এখানে ভাগ দিয়েছি, এখানে ভাগ দেবো, এই যে ভাগ, ভাগ দিয়ে তোমার কি বসাবো বলো তো, ওই যে 3.6, ঠিক আছে, চলে আসবে অ্যান্সার যে 2.78 এত এম এস ইনভার্স 1, ওকে। এইবার যদি তোমাকে এখানে বলতো যে ছোট
ছোট থেকে বড়, তাহলে কি করতা? তাহলে কিন্তু এখানে গুণ করতা, যেটা আমরা এই যে এইগুলোতে করে আসছি, এগুলোতে করে আসছি। ওই যে তোমার মিটার ছিল ছোট আর কিলোমিটার ছিল বড়, এই জন্য আমরা গুণ করে দিয়েছি, ঠিক আছে? ওকে, দেখো তাহলে যদি আমার 20 থাকে, 20 কিলোমিটার পার আওয়ার সমান সমান কত হবে? 20/3.6 ইকুয়াল টু কত আসে বলো তো? 5.56 এমএস ইনভার্স 1। তারপরে যদি আমি 30 করি তাহলে কত আসে বলো তো? 30 করলে যদি আমি 30 করি তাহলে টোটাল আসে আমার 8.34 কিলোমিটার এমএস ইনভার্স 1। ওকে, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, দেখে রাখো। তারপরে দেখো যে একটি সুতা দিয়ে পাথরকে বেঁধে ঘোরালে পাথরটি সমদ্রুতিতে গতিশীল হয়, তবে সমবেগ নয়। সমবেগে কিন্তু যাবে না। আমি একটু বিশ্লেষণ করি, এই জায়গাটা একটু বিশ্লেষণ করি। যদিও তোমাদের ইন্টারমিডিয়েটে যখন উঠবা এইচএসসিতে, তখন এর উপরে একদম বিস্তারিত ম্যাথও করাবো তোমাদেরকে, ওইটা নিয়ে প্যারা নাই। বাট হচ্ছে আপাতত তোমাদেরকে জাস্ট একটু কনসেপ্টটা বুঝে রাখলেই হবে। দেখো যে একটি সুতা দিয়ে পাথরকে বেঁধে ঘোরালে, সাপোজ এখানে তুমি এই যে এইটা হচ্ছে সুতা, ওকে, এইটুকু হচ্ছে সুতার দৈর্ঘ্য, এইটুকু, ওকে, এটা কি বলতো? সুতা, এটা হচ্ছে সুতা, ওকে। এখন সুতা দিয়ে পাথরকে বেঁধে, এখানে পাথর, পাথরটা আছে এখানে, ওকে, এটা কি বলতো? পাথর, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পাথর গেল। তাহলে একটা সুতা দিয়ে পাথরকে বেঁধে ঘোরালে পাথরটি সমদ্রুতিতে গতিশীল। মানে এই যে পাথর, এর দ্রুতি কেমন হবে বলতো? এর দ্রুতি হবে, এর দ্রুতিটা কেমন হবে বলতো? এর দ্রুতিটা হবে সমদ্রুতি, মানে সমান দ্রুতিতে আগাচ্ছে, ঠিক আছে? কিন্তু এর সমবেগ নয়, সমবেগ নয়। কারণ কি? বেগ, এই যে বেগ জিনিসটা সমবেগ নয় কেন? কারণ তুমি এটা সবসময় মাথায় রাখো, যদি আমি এটা ঘুরাই, এই যে পয়েন্টটা না, এইটা সব থেকে উঁচু পয়েন্ট না? সব থেকে, সব থেকে উঁচু, সব থেকে উঁচু পয়েন্ট না এটা? তাহলে সব থেকে উঁচু পয়েন্টে তোমার বেগটা কি বলো তো? সর্বনিম্ন হয়, ভি মিনি হয়। এমআইএন মিনি, মিনি দ্বারা কি বোঝাচ্ছে বলতো? সর্বনিম্ন বোঝাচ্ছে। তাহলে বেগটা সর্বনিম্ন হয়, সর্বোচ্চ উঁচু এই যে এখানে, এখানে উঠে এই পাথরটা যখন এইভাবে ঘুরে 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 এখানে যাবে, তখন এর বেগ একেবারে শূন্য হয়ে যাবে, প্রায় শূন্যের কাছাকাছি। যে এবার আবার পড়া শুরু করবে, এইবার গতিবেগ বাড়বে, তাহলে আমি বলতে পারি সব থেকে বেশি কনে, এইটা সাপোজ একটা এ বিন্দু আর এখানে হচ্ছে বি বিন্দু, তাহলে আমরা বলতে পারি যে এই যে বি বিন্দু, এই বি বিন্দুতে তোমার বেগটা হবে ভি ম্যাক্স, মানে সর্বোচ্চ। ম্যাক্স মানে কি? সর্বোচ্চ, তাই না? তাহলে বেগ, বেগ হবে ম্যাক্স। আর এই এ বিন্দুতে তোমার বেগটা হবে ভি মিনি, এ বিন্দুতে তোমার হচ্ছে ভি মিনি হবে, বেগটা সর্বনিম্ন হবে। আর বি বিন্দুতে তোমার ভি ম্যাক্স হবে, ওকে, ভি ম্যাক্স হবে। কথা ক্লিয়ার? এই দুইটা কনসেপ্ট মাথায় রাখবা। তাহলে যখন এই যে আমার সমবেগ কখন হবে বলো তো? সমান সমান বেগ থাকবে, বাট এখানে তো হচ্ছে না। এই এ অবস্থানে বেগ হয়ে যাচ্ছে শূন্য, আবার বি অবস্থানে সর্বোচ্চ বেগ থাকতেছে, তাহলে তো একই রকম বেগ থাকতেছে না। তাহলে তো আমাদের সমদ্রুতি হতে পারবে, বাট সমবেগ হইতে পারবে না। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, আশা করি বুঝতে পারছো। আমরা হচ্ছে এখন, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবা বা আমাকে ইনবক্স করবা, সমস্যা নেই। আমরা হচ্ছে দাঁড়াও, এটা একটু হচ্ছে তোমার রিমুভ করে দিই, ওকে। এবার দেখো এখানে বলেছে যে মানের পরিবর্তন হলে অথবা দিকের পরিবর্তন হলে কিংবা উভয়ের পরিবর্তন হলে বেগের পরিবর্তন হয়। মানের পরিবর্তন হইলে, মানের পরিবর্তন হলে অবশ্যই বেগের পরিবর্তন হয়, এটা সত্য কথা। তারপরে হলে অথবা দিকের পরিবর্তন হলে, হ্যাঁ দিকের পরিবর্তন, দিক যদি হচ্ছে সাপোজ পূর্ব দিকে যাচ্ছিল, প্রথম পূর্ব দিকে যাচ্ছিল তোমার হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার বেগে, এখন গাড়ি আবার উল্টো দিকে যাওয়া শুরু করলো, পশ্চিম দিকে, ঠিক আছে, পশ্চিম দিকে যাওয়া শুরু করলো, তাহলে সেটা হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার গেল। তাহলে এই যেখানে বেগের পরিবর্তন হচ্ছে না, এখানে আগে ছিল 5, এখন হয়ে যাচ্ছে 6। আশা করি বুঝতে পারছো যে এখানে ছিল 5, এখন হয়ে যাচ্ছে 6। তাহলে বেগের তো পরিবর্তন হচ্ছে, এই জিনিসটা এখানে বলা হয়েছে। আমি যা যা পড়াচ্ছি এগুলো ঠুটস্থ রাখা চাই, ঠিক আছে? ঠুটস্থ করে রাখলে ইনশাল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবা, যে কোনো বোর্ডই হোক, প্রত্যেকটা বোর্ড। আর এরপরে কোন অধ্যায়ের তোমার হচ্ছে এই ধরনের ক্লাস চাও এমসিকিউর উপরে, আমি কিন্তু এই অধ্যায় সিকিউও করাবো, ঠিক আছে? তোমরা যদি রেসপন্স তোমাদের ভালো হয়, যে তোমরা ভালো করে তুমি কমেন্ট করতেছো বা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতেছো, তোমার অনেক বন্ধুই আছে যে হচ্ছে এইগুলো তেমন একটা ভালো বোঝে না, তাদের কাছে শেয়ার করে দিবা। তুমি নিজে বুঝতেছো, নিজে নোট করতেছো, এই জিনিসগুলো যদি তোমাদের দেখি, তাহলে আমি এর প্রত্যেকটা সিকিউ করাবো। তোমার প্রত্যেকটা অধ্যায় থেকে 3টা থেকে 4টা সিকিউ করাবো, এই তোমার পরীক্ষাতে আসবে, একদম 100% শিওর এই আসবে।
সুতরাং এখন তোমরা করবা কি না আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ওকে, গেল, ওয়েট। এবার দেখো যে আমাদের টাইপ হচ্ছে 6। ওকে, এই টাইপ 6 করে আমাদের এই অধ্যায় ক্লোজ। আর এই অধ্যায়ে বেশি প্যারা নাই, ঠিক আছে? এই অধ্যায় এখানে ক্লোজ। এই পর্যন্ত যা শেখালাম এই হচ্ছে লেকচার 1 2 3, এই করলে তোমার এনাফ। আর হচ্ছে বোর্ডের প্রশ্নগুলো এই লেকচারের এই জিনিসগুলো করার পরে তুমি জাস্ট বোর্ডের প্রশ্ন প্র্যাকটিস করবা, তাহলেই হবে। ওকে, দেখো ত্বরণ ও মন্দন। ওকে, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। এই জিনিসটা তোমার বইয়ের হচ্ছে দেখবা যে 42 থেকে 44 পৃষ্ঠার মধ্যে আছে এই জিনিসটা। এখন দেখো যে সময়ের সাথে বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। অসমবেগ থাকতে হবে, মানে বেগটা সমান হওয়া যাবে না। বেগটা সমান হওয়া, সমান হইলে হবে না, সমান হইলে হবে না, এটা অসমান হইতে হবে, ঠিক আছে? অসমান হইতে হবে কেন? কারণ বলো তো, এই দেখো এস ইকুয়াল টু ভিটি, এটা কিসের সূত্র বলো তো? সমবেগের সূত্র না? তা এখানে কি তোমার এ আছে বলো তো? এই যে এই এলিমেন্টের মধ্যে, এই সূত্রের মধ্যে কোনো জায়গায় এ আছে ত্বরণ? ত্বরণ না, কারণ কি সমবেগে গেলে ত্বরণ থাকে না, তাই না? তাহলে এই দেখো আমার ত্বরণ পাবো কখন? যখন সমবেগে যাবে না, তখনই তো আমি ত্বরণ পাবো। তাহলে এই জায়গায় এই দেখো লিখে দিয়েছে অসমবেগে, ঠিক আছে? এই জন্য তো এখানে অসমবেগ লিখছে। ওকে, এবার দেখো যে সময়ের সাথে বেগের হ্রাসের হার কি? সময় যত বাড়তেছে ততই জিনিস হ্রাস পাচ্ছে, যতই সময় যাচ্ছে ততই হ্রাস পাচ্ছে। এই জিনিসটাকে আমরা বলি ত্বরণ, ঋণাত্মক ত্বরণ বা মন্দন, যে কোনো একটা জিনিস বললেই হচ্ছে। তাহলে মনে রাখার জন্য তোমাদের মানে তোমরা তো এসএসসি ব্যাচ, তাই না? তোমরা তো ইন্টারমিডিয়েট না, তোমরা হচ্ছে এসএসসি ব্যাচ, এসএসসি 25। এখন তোমরা তো হচ্ছে নিউ নিউ বাচ্চা কাচ্চা, এখন তোমাদের তো সহজ করে দিতে হবে। এই জন্য আমি প্রত্যেকটা মনে রাখার কৌশল করে দিয়েছি। এইচএসসিতে যখন তোমরা উঠবা তখনও তোমাদেরকে ফিজিক্সই আমি পড়াবো, পুরো মানে ফুল সিলেবাস আমি কমপ্লিট করে দিব। সুতরাং ওই সময় শত শত এই ধরনের শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স শেখাবো আমি, ঠিক আছে? সুতরাং কোনো টেনশন নেওয়ার কিছু নাই, জাস্ট মন দিয়ে পড়াশোনা করো। ওকে, দেখো তাহলে এখানে যে মনে রাখার শর্টকাট টেকনিকটা হচ্ছে দেখো যে যদি এখানে একটা দুইটা জিনিস আলোচনা করছি। দেখো যদি গতি বাড়ে তাহলে আমরা মনে করবো যে ইহা ত্বরণ বলে, ইহাকে ত্বরণ বলে, মানে ত্বরণ ঘটেছে। সাপোজ একটা গাড়ি, একটা গাড়ি, ওকে, এই গাড়িটা প্রথম 1 সেকেন্ডে এর ত্বরণ ধরো 2 ms ইনভার্স 2 ms ইনভার্স 2। এবার দ্বিতীয় সেকেন্ডে দেখবা যে 4 হয়ে গেছে ms ইনভার্স 2। তৃতীয় সেকেন্ডে দেখবা যে এটা 5 হয়ে গেছে ms ইনভার্স 2। মানে এই যে বাড়তেছে, এই যে বাড়তেছে, ঠিক আছে? তুমি একটা জিনিস দেখবা যে এখানে 1 হবে, গতিবেগ দিচ্ছি তো 1 হবে, ত্বরণ দিয়ে আলোচনা করে ফেলছি। ওকে, এখানে 1 হবে, ms ইনভার্স 1। তাহলে 1 সেকেন্ডে গতিবেগ হচ্ছে এত, 2 সেকেন্ডে গতিবেগ হচ্ছে 4, 3 সেকেন্ডে গতিবেগ হচ্ছে 5। তাহলে প্রতি সেকেন্ডে তোমার গতিবেগ কমতেছে নাকি বাড়তেছে বলো তো? অবশ্যই বাড়তেছে। তাহলে এখানে আমি কি পাবো জানো? এখানে আমি ত্বরণ পাবো। ওকে, এখানে আমি ত্বরণ পাবো। বাট যদি এরকম হতো, প্রথম 1 সেকেন্ডে, ওকে, বেগ হচ্ছে 5, তারপরে দ্বিতীয় সেকেন্ডে বেগ হচ্ছে 4, তারপরে তৃতীয় সেকেন্ডে বেগ হচ্ছে 3, তারপরে হচ্ছে কত বলো তো? 4 সেকেন্ডে, সরি এখানে এইভাবে দিয়ে ফেলছি, এইভাবে দিই, 4 সেকেন্ডে বেগ কত বলো তো? 2। উপর থেকে নিচের দিকে কমতেছে, যত সময় যাচ্ছে তত কমতেছে না? তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমি ত্বরণ পাবো না, এই ক্ষেত্রে মাইনাস ত্বরণ পাবো। মাইনাস ত্বরণ মানে কি বলো তো? এটাকে আমরা মন্দন বলি, ঠিক আছে? এটাকে আমরা মন্দন বলি। কথা মাথায় ঢুকছে? এই যে যদি গতি বাড়ে, গতি বাড়লে আমরা আউটপুট পাবো ত্বরণ, আর যদি গতি কমে যায় তাহলে বুঝবো যে ওখানে মন্দন ঘটেছে, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পারছো। এইবার দেখো যে ত্বরণ, যখন কোনো বস্তু সময়ের সাথে সাথে বেগের বৃদ্ধি পায়, ওই যে বলে আসলাম যে তোমার আস্তে আস্তে বেগ বৃদ্ধি পাচ্ছে, তখন সেখানে আমাদের ত্বরণ ঘটতেছে। আর যদি বেগ হ্রাস পাই, আস্তে আস্তে কমে যাচ্ছে বেগ, তখন আমরা সেটাকে বলবো কি? মন্দন ঘটেছে। এবার এখানে দেখো যে সূত্র কি? বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। বেগের পরিবর্তন, এখন বেগের পরিবর্তন বলতে কি? বেগের পরিবর্তন আদি অবস্থায় ছিল না? আদি অবস্থান ছিল, গিয়েছিল কোন জায়গায়? শেষ অবস্থানে। আর ডিভাইডেড বাই আমি সময় মানে টি। তাহলে এইটাকে আমরা বলতে পারি আদিবেগকে কি দ্বারা প্রকাশ করায় বলো তো? আদিবেগকে কি দ্বারা প্রকাশ করায়? ইউ মাইনাস কি বলো তো? ভি বাই টি। এখন এইটা কি আমার হলো বলো তো? এটা আমার হলো না, কারণ এটা মাইনাস চলে আসবে মান। কারণ আদিবেগ তো আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের এসএসসি লেভেলে দেখবে যে 0 আছে, আর শেষ বেগ একটা 10 বা 20 বা 30 দেওয়া আছে। এই জন্য সবসময় মনে রাখবা যে তোমার
শেষ বেগটা আগে আসবে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এই হচ্ছে মেন সূত্র। তাহলে ত্বরণের মেন সূত্র কি বলতো? অনেকেই কিন্তু তোমার এখানে ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই টি দেয়, এটা কিন্তু ভুল, টোটালি ভুল। এটা হবে না, এখানে হবে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, ঠিক আছে? এটা খেয়াল রাখবা, অবশ্যই খেয়াল রাখবা। কিছু কিছু ছোট ছোট জিনিসের জন্য তোমাদের প্লাস মিস যাবে। অনেকেই দেখবা যে 79 পেয়ে বসে গেছে, 79 পেয়ে আর মার্ক পায় নাই, এর থেকে কষ্ট আর কিছু নাই। এই জন্য এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও, এখন থেকে যত ভালো করে প্রিপারেশন নিবা তত তোমাদের রেজাল্টটা ভালো হবে। ওকে, এবার দেখো, আমার কাশি হচ্ছে, কিছু মনে করো না, জাস্ট ইগনোর করো। এ দ্বারা হচ্ছে ত্বরণ বোঝাচ্ছে, এর হচ্ছে এককটা কি? এম এস ইনভার্স 2, ঠিক আছে? বেগের একক কি? বেগের একক হচ্ছে এম এস ইনভার্স 1। তারপরে প্রাথমিক বেগ বা তুমি হচ্ছে আদি বেগ বলতে পারো, শেষ বেগ ভি। ওকে, আর তোমার হচ্ছে সময় হচ্ছে টি, একক হচ্ছে সেকেন্ড। এখন উদাহরণগুলো দেখো, যখন গাড়ি স্টার্ট দিয়ে ধীরে ধীরে গতি বাড়ায়, ওকে, সাপোজ গাড়ি এই যে স্টার্ট দিচ্ছে এখানে, এখন এই যে স্টার্টিং পয়েন্টে সাপোজ এই অবস্থানে তোমার আদিবেগ কত বলো তো? স্টার্ট হচ্ছে, তাহলে 0। আদিবেগ শূন্য না, স্থির অবস্থান থেকে স্টার্ট হচ্ছে না। গাড়ি কি হচ্ছে চলন্ত অবস্থায় স্টার্ট নেই না, স্থির অবস্থায় থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে, তারপরে আমার স্টার্ট দেই, তারপরে গাড়ি চলা শুরু করে, তাই না? তাহলে আদিবেগ শূন্য। ওকে, তাহলে স্টার্ট দিয়ে ধীরে ধীরে গতি বাড়ায়, এই যে আস্তে আস্তে গতি বাড়াচ্ছে, তাহলে এখানে কি হবে বলো তো? ত্বরণ থাকবে অবশ্যই। গতি বাড়ালে আমরা জানি ত্বরণ, আর যদি গতি কমে যেত তাহলে অবশ্যই মন্দন থাকতো। যখন গাড়ির উপরে ত্বরণ কাজ করবে, তখন গাড়ির উপরে কি কাজ করবে বলো তো? যেখানে গতি বাড়বে মনে করবা যে সেখানে ত্বরণ কাজ করবে, যেখানে গতি কমবে সেখানে মনে করবা যে মন্দন কাজ করতেছে। রকেটের উৎক্ষেপণ, সাপোজ একটা রকেট, ওকে, এই একটা রকেট পৃথিবীর উপরে যাচ্ছে, তাহলে এই রকেটটা যে পৃথিবীর উপরে যাচ্ছে, এর প্রতি সেকেন্ডে কি বাড়তেছে বলো তো? বেগ বাড়তেছে না? এর বেগটা বাড়তেছে, উপর দিকে যাচ্ছে, বেগ বাড়তেছে, বেগ বৃদ্ধি পাচ্ছে। তাহলে বেগ যদি বৃদ্ধি পায় তাহলে আমি সেখানে কি পাবো? ত্বরণ পাবো না? এই দেখো, ত্বরণ কাজ করবে, ঠিক আছে? ত্বরণ কাজ করবে। ওকে, দাঁড়াও আমি এটা মুছে দিই। তারপরে দেখো, যদি কেউ সাইকেলের প্যাডেল জোরে চাপলে, এই জোরে চাপলে কি হবে? বেগ বেড়ে যাবে না? বলো, বেগ কি হবে বলো তো? বাড়বে। আর যদি বেগ বাড়ে তাহলে কি হবে বলো তো? বেগ যদি বাড়ে আমি মনে করবো যেখানে বেগ বাড়তেছে সেখানে ত্বরণ আছে, যেখানে বেগ কমতেছে সেখানে মন্দন আছে। সুতরাং জোরে যদি আমি প্যাডেল মারি সাইকেলে, তাহলে দ্রুত চলে যেতে পারবো না বাসায়, আর আমার হচ্ছে বেগ বেড়ে যাবে, এই জন্য সেখানে ত্বরণ কাজ করবে। ওকে, তোমাকে এটা শিখতে হবে যে ত্বরণ কোন জায়গায় কাজ করে আর মন্দন কোন জায়গায় কাজ করে। ওকে, চলো নেক্সট স্লাইডে চলে আসি। এইবার মন্দন নিয়ে আলোচনা। ওকে, টোটালি মন্দন নিয়ে আলোচনা। দেখো, যখন কোনো বস্তুর সময়ের সাথে সাথে বেগের হ্রাস পায়, সময়ের সাথে যত সময় যাচ্ছে তত বেগের হ্রাস পাচ্ছে। ওই যে ট্রেন, যখন আমাদের যখন ট্রেন স্টেশন আসে তখন কি হয় বলো তো? আস্তে 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 কি হয় বলো? কি বেগ কমতে থাকে না? কমতে থাকে। তারপরে এক সময় বেগ শূন্য হয়ে যায়, তারপরে কি হয়? থেমে যায়, তাই না? যখন বেগ শূন্য হয়ে যায় তখন আমাদের ট্রেন থেমে যায়, সেই জিনিসটা। তাহলে কৌশল মনে রাখা, দেখো যে ত্বরণ এটা প্লাস হলে বেগ বাড়ছে, মন্দন মাইনাস হলে বেগ কমছে, ঠিক আছে? তাহলে উদাহরণ, ব্রেক করলে গাড়ির গতি কমে যায়। একটা গাড়ি চলতেছে, এই একটা গাড়ি, ওকে, এই গাড়িটা এদিকে চলতেছে, এবং যদি হুট করে ব্রেক করে তাহলে এ থেমে যাবে না? আর থেমে গেলেই তোমার এটা মন্দন হয়ে যাবে, ঠিক আছে? যখন রকেটের মহাকাশ থেকে ফিরে আসে, দেখো রকেট যখন মহাকাশে যায় তখন কিন্তু এ কাজ করে, আর যখন ফিরে আসার কথা বলবে তখন কিন্তু মাইনাস এ কাজ করে। এটা খেয়াল রাখবা, রকেট যখন পৃথিবীর উপরে যায় তখন এ কাজ করে, এবং যখন ফেরত আসে তখন মাইনাস এ কাজ করে। ওকে, আর এখানে আরেকটা দেওয়া আছে। সুতরাং সবগুলো উদাহরণ তোমরা একদম ক্রিস্টালভাবে মনে রাখবা সুন্দর করে। আশা করি এর বাইরে থেকে তোমাদের 25 সালে কোনো প্রশ্ন আসবে না। আর এইগুলো তুমি সুন্দর করে মুখস্থ করার পরে তুমি বোর্ডের প্রশ্নগুলো 2015 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত এই প্রশ্নগুলো যদি তুমি একেবারে খুব নিখুঁতভাবে প্র্যাকটিস করে যেতে পারো, এবং তোমার ওই যে তোমার মূল বইতে যে ছোট ছোট এমসিকিউগুলো আছে বইয়ের শেষের এমসিকিউ, ঠিক আছে? বইয়ের শেষে দেখবা যে এমসিকিউ থাকে 2-3টা করে, এইগুলা যদি একেবারে ক্রিস্টাল ক্লিয়ারভাবে করে যেতে পারো তাহলে ইনশাল্লাহ এর বাইরে কিছুই আসবে না, এখান থেকে তুমি 100% কমন পাবা, এইটুকু ভরসা রাখতে পারো, ঠিক আছে? এটা নিয়ে আমাদের আর সমস্যা নাই। এখন এখানে আর একটু আছে, তারপরে পড়ায় আমরা শেষ করে দিব। দেখো,
যে মানের পরিবর্তন হলে অথবা দিকের পরিবর্তন হলে কিংবা উভয়ের পরিবর্তন হলে আমাদের ত্বরণ পরিবর্তন হয়, এটা অবশ্যই ভালো কথা। আর এই জিনিসটা আমাদের আসছে 2023 সালে ময়মনসিংহ বোর্ডে, এটা আমরা পারবো। ত্বরণ ও মন্দন উভয়ের মাত্রা কি বলতো? দেখো আমার হচ্ছে বেগের মাত্রা কি ছিল বলতো? বেগের বা দ্রুতি, এই দুইটা জিনিস কিন্তু বেশি ঘোলায়, ঠিক আছে? এইটার মাত্রা কি ছিল? LT ইনভার্স 1, ওকে। একক কি? MS ইনভার্স 1। আর যদি আমি বলি যে ত্বরণ, ঠিক আছে, ত্বরণ বা তোমার হচ্ছে এখানে মন্দন, এইটার মাত্রা কি বলতো? LT ইনভার্স 2। আর তোমার হচ্ছে একক কি? MS ইনভার্স 2, ওকে। এই হচ্ছে তফাৎ। এই দুইটা জিনিসের মধ্যে তফাৎ হচ্ছে এই, ঠিক আছে? এগুলো খেয়াল রাখবা। দেখি আমরা এগুলো মুছে দিই। এইবার দেখো যে এইটা কত 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 জায়গায় আসছে। দেখো এই যে মাত্রা আর তোমার হচ্ছে এককটা, সিলেট বোর্ড 21-এ আসছে, আবার এটা 15-তে আসছে, তারপরে চট্টগ্রাম বোর্ড 21-এ আসছে, দিনাজপুর বোর্ড 23-এ আসছে, ওকে। তাহলে সমবেগে চলমান বস্তুর ত্বরণ কত হয় বলো তো? সমবেগে চললে S ইকুয়াল টু কি সূত্র বলো তো? VT। তাহলে এর মধ্যে কোনো জায়গায় এ আছে বলো তো? এ নাই, মানে কি এ শূন্য? নিশ্চয়ই এই সূত্রে এই যে S ইকুয়াল টু VT, এই সূত্রে তোমার মানে ত্বরণ, এই ত্বরণের মান হচ্ছে শূন্য হয়। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বোর্ডে আসা প্রশ্ন। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো তুমি যদি বোর্ডে ভুল করে আসো তাহলে কিন্তু হবে না, রেজাল্ট হবে না, ওকে। সবাইকে কিন্তু অবশ্যই 1200+ মার্কের টার্গেট রাখতে হবে, নয়তো তুমি ভালো কলেজ পাবা না। ভালো কলেজ না হলে ভালো বন্ধু হবে না, ভালো বন্ধু না হলে তোমার পড়াশোনা হবে না। তুমি সাপোজ একটা ম্যাথে আটকে গেছো, তোমার ভালো যদি তোমার বন্ধু না হয়, সে কি সলভ করে দিতে পারবে? জীবনে পারবে না। এই জন্য ভালো মার্ক গেইন করতে হবে, তাহলে আমরা ভালো কলেজ পাবো। ভালো কলেজ পেলে বন্ধুগুলো এমনি ভালো হবে, ওকে। আমাদের বন্ধু ভালো নিয়ে আসতে হবে। ইন্টার লাইফে বন্ধু সব থেকে ম্যাটার করে, সব থেকে বেশি বড় ম্যাটার করবে বন্ধু। বন্ধু ভালো না হলে তুমি গেছো গা। সময়ের সাথে সাথে ত্বরণের পরিবর্তন না হলে ওই ত্বরণকে সমত্বরণ বলে। সাপোজ 1 সেকেন্ডে ত্বরণ হচ্ছে 2, 2 সেকেন্ডে ত্বরণ হচ্ছে 2, 3 সেকেন্ডে ত্বরণ হচ্ছে 2। তাহলে সময়ের সাথে সাথে ত্বরণ পরিবর্তন হচ্ছে না, তাহলে এটা সমত্বরণ না? মানে কি একই ত্বরণ না? একই ত্বরণ, একই আছে না সব কিছু? এই জন্য একে আমরা বলতেছি সমত্বরণ, ওকে। আশা করি বুঝতে পারছো, ওকে। এবার দেখো যে কোনো বস্তুর বেগের বৃদ্ধির হার যদি সমান না হয়, বেগ বৃদ্ধির হার যদি সমান না হয়, তাহলে সে ত্বরণকে অসমত্বরণ বলে। বেগ বৃদ্ধির হার যদি মানে সমান না হয়, দেখো 1 সেকেন্ডে বেগ হচ্ছে 1, 2 সেকেন্ডে বেগ হচ্ছে 3, তারপর হচ্ছে 3 সেকেন্ডে বেগ হচ্ছে সাপোজ হচ্ছে 9, ঠিক আছে? এই যে মানে তোমার বেগ সমান না, কিন্তু সেম নয়, ওকে, সেম নয়। তাহলে এই যে অসমান, তাহলে আমরা কি বলবো? অসমত্বরণ। এইগুলো খেয়াল রাখতে হবে, ছোট্ট ছোট্ট জিনিস তোমরা ভুল করে আসবে। আমি বারবার বলতেছি, তুমি যদি পরীক্ষার হলে ভুল করে আসো, বড় কঠিন জিনিস ভুল করবে না, ছোট্ট ছোট্ট জিনিস, সহজ জিনিস ভুল করে আসবা। বাসায় এসে মিলাই দেখবে যে হয়েছে, কিন্তু পরীক্ষার হলে কিন্তু হইতো না, ওকে। কারণ এই যে মাথার উপরে স্ট্রেস, মানে একটু ব্রেনে চাপ থাকে, এই জন্য। সমত্বরণের একটি চমকপ্রদ উদাহরণ হচ্ছে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ। মাধ্যাকর্ষণজনিত ত্বরণ, বিকর্ষণ ত্বরণ জি। এর একক কি? একক নাই, আছে একক? অবশ্যই আছে। 9.8 MS ইনভার্স 2, এইটা হচ্ছে একক, ঠিক আছে? গেল যে বা অভিকর্ষ ত্বরণ পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি এর মান। দেখো আমি একটা কথা বলি, একটা কথা আমি এখানে একটু বুঝাই দিই, যদিও তোমাদের কনসেপ্টের বাইরে কথাটা, তারপরেও আমি একটা জিনিস তোমাদেরকে বুঝাইতে হবে এখানে, ঠিক আছে? একটা জিনিস দেখো, খুব ইন্টারেস্টিং একটা জিনিস, জাস্ট 1 মিনিট সময় লাগবে। এইটা হচ্ছে আমাদের পৃথিবী, তাই না? এইটা হচ্ছে আমাদের পৃথিবী। এখন পৃথিবীর কেন্দ্র আছে একটা, ওইটা নিয়ে প্যারা নাই আমাদের। এখন দেখো যে পৃথিবীর কেন্দ্র এইটা না, পৃথিবীর কেন্দ্র, ওকে। এই টোটালটা হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে? একটা কথা মাথায় রেখো, এটা অনেক সময় গুরুত্বপূর্ণ। এইটা হচ্ছে আমাদের পৃথিবীর কেন্দ্র, আর এটা হচ্ছে পৃথিবীর এটা টোটালটা হচ্ছে পৃথিবী। এখন আমাদের এই যে অভিকর্ষ ত্বরণের মান জি, এই পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাবে, সাপোজ এই অবস্থানে অভিকর্ষ ত্বরণ জি এর মান কত জানো? অবশ্যই ওই 9.8 থেকে কম হবে, 9.8 থেকে কম, ওকে। আবার তুমি যদি এই পৃথিবীর মাটির নিচে চলে আসো, পৃথিবীর কেন্দ্রের দিকে আসতে থাকো, পৃথিবীর কেন্দ্রে এখানে কিন্তু অভিকর্ষ ত্বরণ কত বলো তো? 0, ঠিক আছে? অভিকর্ষ ত্বরণ 0। বাট
তুমি এই যে মাটি থেকে কেন্দ্রে আসতেছো, এইতে হচ্ছে মাটি ছিল, মাটি থেকে যত উপরে যাবা জি এর মান কমবে, এইবার মাটি থেকে যত নিচের দিকে আসবা, এই যে নিচের দিকে আসতেছো, তাও জি এর মান ওই 9.8 থেকে কম হবে, ওই 9.8 ছিল না ওর থেকে কম হবে। তাহলে আমি যতই উপরের দিকে যাই বা যতই নিচের দিকে আসি না কেন, আমাদের কিন্তু অভিকর্ষ ত্বরণটা কম হবে। ঠিক আছে, এটা মাথায় রাখো। ওকে, তোমাকে যদি বলে কেউ যে বেশি কম কোন জায়গায় হবে, তাহলে কিন্তু এই যে কেন্দ্রের দিকে, মানে পৃথিবীর কেন্দ্রের দিকে আসলে বেশি কম হবে। ঠিক আছে, যদিও এরকম প্রশ্ন করবে না, তোমাদের এসএসসি লেভেলে এরকম নাই। ইন্টারমিডিয়েটে যখন এইচএসসিতে উঠবা, তখন মহাকর্ষ অভিকর্ষ একটা টোটাল অধ্যায়ই আছে তোমার এই অভিকর্ষ ত্বরণ নিয়ে। ঠিক আছে, ওখানে প্রচুর পরিমাণে এই ধরনের ম্যাথ আছে, ওই সময় আমি তোমাদেরকে এই জিনিসটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার করে দেবো। জাস্ট এখন একটু কনসেপ্টের ধারণা দিয়ে রাখলাম। ওকে, দেখো তাহলে এবার এখন তুমি একটা জিনিস দেখো, এখানে আমি কোন পর্যন্ত আসছিলাম, যে অভিকর্ষ ত্বরণটা গেল। পাথরটির বেগের দিকে ক্রমাগত পরিবর্তন হলে এবং ত্বরণ হবে, কি লিখছি, পাথরটির বেগের দিকে ক্রমাগত পরিবর্তন হলে, বেগের দিক, ও পাথরটি, একটা পাথর আছে সাপোজ, একটা বড় পাথর, এর যদি বেগের দিক মানে ক্রমাগত পরিবর্তন হয়, তাহলে কি হবে বলো তো, এর বেগের দিক ক্রমাগত পরিবর্তন হবে এবং ত্বরণও হবে। ওকে, কেন ত্বরণ হচ্ছে, কারণ ওই যে আমাদের দিক পরিবর্তন হচ্ছে, এই জন্য ত্বরণ হচ্ছে, তাছাড়া আর কিছু না। ওকে, আমাদের দিক পরিবর্তন হলে তো ত্বরণ হবে, এটা নিয়ে প্যারা নাই আমাদের। এইবার একটা জিনিস দেখো, যে বেগ সময়ের লেখচিত্রের মাধ্যমে ত্বরণ নির্ণয় করা যায়। বেগ সময় লেখচিত্রে, তোমার কিন্তু এটা বোর্ডের প্রশ্ন, এটা বোর্ডে আসছে কিন্তু, যে বেগ আর সময় লেখচিত্রের মাধ্যমে কি নির্ণয় করা যায়, অবশ্যই ত্বরণ নির্ণয় করা যায়। তোমার এ অপশনে দেওয়া থাকবে যে ত্বরণ, বি অপশনে দেওয়া থাকবে মন্দন, সি অপশনে দেওয়া থাকবে বেগ, ডি অপশনে দেওয়া থাকবে সময়। তোমার এইটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, এই যে ত্বরণ যেখানে লেখা থাকবে এইটাই হবে অ্যান্সার। ঠিক আছে, এই জন্য খেয়াল রাখতে হবে, জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো। আমাদের এই পর্যন্তই হচ্ছে লেকচারটা ছিল। আমি হচ্ছে গাইডলাইন কিছু কথা বলবো, তো গাইডলাইনমূলক কিছু কথা বলবো বলে আমাদের শেষ করে দিব। ঠিক আছে, অনেক বড় হয়ে গেল ক্লাসটা, তারপরেও আস্তে আস্তে বুঝাইছি তো এই জন্য। পরীক্ষার হলের সময় পাবা হচ্ছে 3 ঘন্টা। ওকে, অ্যাভারেজ তুমি সময় পাবা হচ্ছে 3 ঘন্টা। এই যে 3 ঘন্টা সময় পাবা, এর মধ্যে তোমাকে 5টা কি হতে হবে বলো তো, সিকিউ লিখতে হবে। ওকে, 5টা সিকিউ লিখতে হবে, এবং কয়টা, 5টা সিকিউ লেখার আগে তোমার 25টা এমসিকিউ। ওকে, এমসিকিউ কিন্তু খাতাটা আগে দিবে এবং আগেই নিয়ে নিবে। ওকে, আগে তোমার হচ্ছে এটা আগে দিবে, কিন্তু এই যে এমসিকিউটা কিন্তু আগে দিবে 25 মিনিট সময়, 25 মিনিটে তোমাকে 25টা এমসিকিউ দাগাইতে হবে। 25টা এমসিকিউ দেখাইতে হবে 25 মিনিটে, তুমি খাতাটা জমা দিবা, দেওয়ার পরে তুমি এই 5টা সিকিউ স্টার্ট করতে পারবা। অনেক সময় দেখবা যে হচ্ছে তোমার লেখা হয়ে গেছে, টিচাররা তোমার কাছে রেখে দিয়েছে যে একটু পরে নিব, বাট ওই কাজ করতে যাবা না যে পরে দেখাবো, এরকম কোনো সিস্টেম করতে যাবা না। তোমরা সবসময় খেয়াল রাখবা যে তুমি এখন করতেছো, মানে এখনই তোমার, এখন তুমি হচ্ছে 25টা এমসিকিউ নিয়ে বসছো, তুমি এখনই এমসিকিউ 25টা দাগায় তারপরে খাতা দিয়ে দিবা। ওই প্যারা নিতে যাবান যে পরে আবার দাগাবা বা এরকম কোনো সিস্টেম করতে যাবা না। ঠিক আছে, আর সিকিউ এর ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই তোমাদের। সিকিউ এর ক্ষেত্রে অবশ্যই আমি গত ক্লাসে বলছিলাম যে ক প্লাস খ এইটা কারেক্ট হবে, সেই রকম সিকিউগুলো আগে অ্যান্সার করার চেষ্টা করবা। সাপোজ 1 নাম্বার প্লাস 2 নাম্বার প্লাস 3 নাম্বার, এই 3টা সৃজনশীলের জন্য ক খ ভুল না যায় কোনোভাবেই। ঠিক আছে, তোমাদের জন্য এই 3টা সৃজনশীলে ক খ না ভুল যায়। ঠিক আছে, কারণ এই 3টা সৃজনশীল প্রথম দিকে থাকবে। আর টিচার যখন এগুলো দেখবে, তখন ভাবে যে না, স্টুডেন্ট তো ভালো স্টুডেন্ট, ক খ পারতেছে, তাহলে এর মার্কটা একটু ধরে দেওয়া যায়। বাট যদি এরকম হয় যে তোমার হচ্ছে ক খ পারতেছো না, তখন টিচার মনে করবে যে তুমি ওই গ ঘ তোমার বন্ধু থেকে দেখে লিখছো, গ প্লাস ঘ তোমার বন্ধু থেকে দেখে লিখছো, তুমি ভালো স্টুডেন্ট না, তখন কিন্তু একটু মার্ক কমাই দিবে। সম্পূর্ণ কিন্তু তোমার টিচারের উপরে। এই জন্য টিচারদের সাথে মাইন্ড গেম খেলতে হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। এরপরে কোন চ্যাপ্টারের উপর তুমি এমসিকিউ ক্লাস চাচ্ছ, এই ধরনের ক্লাস তুমি একটু আমাকে বইলো, ইনশাল্লাহ আমি হচ্ছে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আর সিকিউ ক্লাস দিব কিনা সেটাও তুমি আমাকে এই হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে দিও, এবং তুমি যদি উপকৃত হও তাহলে অবশ্যই কমেন্টে করবা, কমেন্টে জানাবা, এবং তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবা। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।